আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে 41তম বিসিএস প্রিলি প্রস্তুতির এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাকে প্লিজ একটু জানাবেন আপনারা এখানে সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আমি একটু মেসেজে আপনাদের কথা শুনতে চাই। সবাই একটু প্লিজ যারা এসে পৌঁছেছেন দয়া করে একটু রেসপন্স করেন সবকিছু ঠিক আছে কিনা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমি এখনো কারো কমেন্ট পাইনি, একটু পেলে ভালো হতো। কারো কমেন্ট পাইনি। হ্যাঁ, গুড ইভিনিং। অর্ক মাহমুদ লিখেছেন, আদৃতি দীপু নামের হয়তো তাড়াতাড়ির মধ্যে ভুল হয়ে যেতে পারে, স্নিগ্ধা প্রসাদ। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস শুরু করলাম। তো আজকে 41তম বিসিএস প্রিলি প্রস্তুতির এই ক্লাসে মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে এবং আমি আনোয়ারুল কবিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় মানসিক দক্ষতা এবং আপনাদের সাথে আছি, আমি ইতিমধ্যে বলেছি আমার নাম হচ্ছে আনোয়ারুল কবির। এখানে আপনারা আমার সংক্ষিপ্ত পরিচিতি পাবেন। আমার নাম আনোয়ারুল কবির। আমি পড়াশোনা করেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি চুয়েট থেকে, এমবিএ করেছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে। আমি এমবিএ তে যখন ভর্তি হই তখন থেকে আমি এই পড়া এবং পড়ানোর সাথে পুরোপুরি জড়িয়ে পড়ি। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমিও আসলে এর আগেও শিক্ষকতা করেছি, তারপরেও শিক্ষকতার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়া, সেটা যখন আইবিএ তে ভর্তি হয় তখন থেকে এবং এখনো পর্যন্ত আছি। তো আমার এই যে পড়া এবং পড়ানো, এটা আমি এই লাইনে আছি দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত। আমি এই বিষয়গুলোর ক্লাস নিয়ে থাকি, বিসিএস এর ম্যাথ এবং ইংলিশ। আপনারা হয়তো বলবেন ম্যাথ এবং ইংলিশ দুইটা কিভাবে একসাথে পড়ানো সম্ভব। আসলে এটার পিছনে আমি শ্রম দিয়েছি, মেধা খরচ করেছি আর অনেক দীর্ঘ সময়। আর মানে ইংলিশ এবং ম্যাথ নিয়ে এর আগে আরো যে কোর্সগুলো সেগুলো আমার করা ছিল, আর আইবিএ তে অ্যাডমিশন টেস্টের সময় তো লেগেছেই। তো বিসিএস ম্যাথ এবং ইংলিশের পাশাপাশি আমি পড়াই জব রিক্রুটমেন্ট টেস্টের ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সাধারণ জ্ঞান বাংলা ছাড়া বলতে গেলে সব সাবজেক্ট। আর এমবিএ এর পুরো কোর্সটা নিয়ে থাকি আমি। বিবিএ অ্যাডমিশনের, আইবিএ বিবিএ অ্যাডমিশনের পুরো কোর্সটা নিয়ে থাকি। এছাড়া জিমেট, জিআরই, এসসিটির ফুল কোর্স নিয়ে থাকি। এছাড়াও আমাকে কেউ কেউ হয়তো আইএলটিএস টোফেলের ক্লাসও মাঝে মাঝে দেখে থাকতে পারেন। তো যাই হোক, এখানে মনে করার কারণ নাই যে আনোয়ার স্যার মনে বিসিএস ম্যাথের বা বিসিএস ইংলিশের টিচার না, বা আনোয়ার স্যার মনে এইটার টিচার না। আসলে দীর্ঘ 16 বছর পর্যন্ত আমি এই লাইনে আছি, যার কারণে ওই আমার যে যতটুকু আপনার বৈচিত্র্য দেখতে পাচ্ছেন এটা হলো আমার শ্রমের কারণে, আমার মেধা খরচ করার কারণে এবং আপনি বলতে পারেন একটা সময়ের কারণে। তো এই হলো আমার কন্ট্যাক্ট নাম্বার। তাহলে আমি শুরু করলাম আজকে আমাদের মানসিক দক্ষতার, বিসিএস এর মানসিক দক্ষতার ক্লাসে কি কি থাকে এটা দিয়ে আমি শুরু করলাম। বিসিএস এর মানসিক দক্ষতাতে মোট কত নাম্বার থাকে, বিসিএস মানসিক দক্ষতাতে মোট কত নাম্বার থাকে। হ্যাঁ, আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করেন, তাদেরকে মেসেজ দেন এই যেন এই ক্লাসে শীঘ্রই চলে আসে এবং আপনাদের ক্লাসটা আশা করি ভালো লাগবে। এবং এরপরে আপনারা শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আসলে আমাদের এই প্রচেষ্টাটা, এই মায়া ছড়ানোর এই প্রচেষ্টাটা এই কোভিড এর সময়, প্যান্ডেমিকের সময়ে আমাদের কেরিয়ার গড়ার লক্ষ্যকে সামনে রেখে আমাদের মায়া ছড়ানোর এই প্রচেষ্টাটাকে আমাদের যেন এটা দুর্বার গতিতে চলতে থাকে, এই জন্য আপনাদের সহযোগিতা এবং আপনার দোয়া আমাদের দরকার। তো যাই হোক, বিসিএস মানসিক দক্ষতাতে মোট কত নাম্বার থাকে এটা দিয়ে আমরা ক্লাস শুরু করছি। এই বিসিএস প্রিলিমিনারিতে মানসিক দক্ষতা থাকে মানে 15 এমসিকিউ আউট অফ 200, মানে 200টার মধ্যে 200টা, বিসিএস প্রিলি তো পুরোটাই এমসিকিউ, এর মধ্যে 15টা কোশ্চেন হলো মেন্টাল এবিলিটির উপরে এবং এখানে আপনারা জানেন অবশ্যই 15 মার্কস। কিন্তু কথা এখানেই শেষ না, এখানে বিসিএস রিটেনেও কিন্তু মানসিক দক্ষতাতে 50টা এমসিকিউ কোশ্চেন থাকে রিটেনে, ম্যাথের সাথে, ম্যাথে 50 মার্কস, মেন্টাল এবিলিটি 50 মার্কস। এবং এটা
এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো বিসিএস রিটেনও কিন্তু মানসিক দক্ষতার পার্টটা কিন্তু এমসিকিউ, অর্থাৎ রিটেনের সবকিছু রিটেন হলো, মেন্টাল এবিলিটি কিন্তু আর রিটেন না, মেন্টাল এবিলিটি কিন্তু এমসিকিউ ফরম্যাটই থাকবে। আচ্ছা, তো আমাদের এখানে ক্যামেরাটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা, তো যাই হোক আমার চেহারাটা অত খারাপ না, ওই ইয়েতে একটা সুন্দর ছবি দিয়ে রেখেছি। তো যাই হোক, তো ঠিক আছে। তো বিসিএস মানসিক দক্ষতাতে তাহলে আমরা কত মার্ক থাকে, আমরা মার্কস ডিস্ট্রিবিউশন এখান থেকে জানলাম, মান বন্টন জানলাম, তাহলে আমরা সামনে আগাই। এখানে লক্ষ্য করার বিষয় আবারও মনে করে দিচ্ছি, বিসিএস লিখিত পরীক্ষা মানসিক দক্ষতার প্রশ্নগুলো কিন্তু এমসিকিউতেই থাকবে, মানসিক দক্ষতার প্রশ্ন কিন্তু এমসিকিউতেই থাকবে, এটা আমরা যেন ভুলে না যাই। এরপরে তার মানে মানসিক দক্ষতার এই যে প্রস্তুতিটা, এটা কিন্তু আপনারা এমন ভাবে নেওয়া দরকার যেন আপনাদের রিটেনের সময় এটার জন্য আলাদা করে সময় দিতে না হয়। তো আমরা দেখে নিই বিসিএস প্রিলি এবং রিটেনে মেন্টাল এবিলিটি সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এখানে আমি দুইটা দিয়েছি, বিসিএস প্রিলি সিলেবাসে যেই ধারাবাহিকতা অনুসারে নাম্বারগুলো লেখা হয়েছে এবং রিটেনের ধারাবাহিকতা ভিন্ন, কিন্তু আপনারা এখানে খুব ভালো করে খেয়াল করেন, এখানে ধারাবাহিকতা ভিন্ন হলেও আসলে জিনিসগুলো মূলত একই। আপনারা এখানে পরিষ্কার এটা দেখতে পাচ্ছেন আশা করি। আর এরপরে আমি লাগলে আমি এটা আবার ব্যাখ্যা করব। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রিলিতে এবং এই রিটেনে এখানে ভার্বাল রিজনিং, এখানেও ভার্বাল রিজনিং আছে, প্রবলেম সলভিং এখানে এটা নিয়ে পড়ে আছে, সাদাটা নিয়ে পড়ে আছে, আর অন্য কালার গুলা দেখবেন প্রত্যেকটা কিন্তু মিল আছে, অন্য কালার গুলা প্রত্যেকটা কিন্তু মিল আছে। তো যদিও বিসিএস প্রিলিমিনারি যে সিলেবাস আছে এখানে ধারাবাহিকতাটি ভিন্নভাবে লেখা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিলিতে একটা নাম দেখা যাচ্ছে প্রবলেম সলভিং, আর রিটেনে এটা হলো অ্যাবস্ট্রাক্ট রিজনিং। তো ঘুরে ফিরে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে আসলে কোশ্চেনের ধরনের মধ্যে বা আমাদের কোশ্চেন টাইপের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তো যার জন্য আমরা বলবো প্রিলির জন্য মেন্টাল এবিলিটির যে সিলেবাস, আমরা বলবো রিটেনের জন্য হুবহু একই সিলেবাস, একই রকম প্রস্তুতি। এবং এখানে রিটেনে কিন্তু মার্কস তোলার একটা সুযোগ, যেহেতু এমসিকিউ কোশ্চেন, এখানে ভালো প্রস্তুতি যদি থেকে থাকে এখানে মার্কস তোলার একটা সুযোগ হলো এই মেন্টাল এবিলিটি পার্ট থেকে। তো মেন্টাল এবিলিটি এই মানসিক দক্ষতার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মানসিক দক্ষতা এই টেস্ট আমরা কোথায় পেলাম, এটা কি আমাদের আবিষ্কার বা আমরা নতুন কিছু করেছি বা ইত্যাদি ইত্যাদি, বা আমরা একমাত্র করি। তো আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই খুব সংক্ষেপে। এই মেন্টাল এবিলিটির এই যে টেস্ট আমরা দিচ্ছি এটা হলো আসলে একটা ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, বা এটা সংক্ষেপে ড্যাট বলা হয়। এটা সারা বিশ্বে কেরিয়ার অ্যাসেসমেন্টের জন্য, অর্থাৎ কর্মীদের কেরিয়ার অ্যাসেসমেন্টের জন্য, এবং তারা কোনো একটা কাজে তারা কতটা দক্ষ এবং বিভিন্ন কাজে তারা কতটা ভালো করবে, কত তাড়াতাড়ি শিখতে পারবে, এই জিনিসগুলো টেস্ট করা হয় সারা বিশ্বে। এবং এমনকি স্কুলের বাচ্চাদের যে কার কার কোনটাতে অ্যাপটিটিউড ভালো সেটা টেস্ট করার জন্য এই ধরনের টেস্ট করা হয় উন্নত বিশ্ব অনেক জায়গায়। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হলো আচ্ছা, তার আগে আমরা এখানে আবার দেখে নিই যে সবাই যে জিনিসগুলো টেস্ট করে, যেগুলো আমরা দেখতে পারবো আমাদের একই জিনিসগুলা, যে ভার্বাল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, অ্যাবস্ট্রাক্ট রিজনিং, মেকানিক্যাল রিজনিং, স্পেস রিলেশনস, ল্যাঙ্গুয়েজ ইউসেজ। এরপরে আমরা দেখব যে এখানে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি মানে হলো সিরিজ, ব্যাটারি মানে হলো সিরিজ এখানে ইউএস এর একটা টেস্ট আছে। তো এই টেস্টও আসলে আমাদের এই মানসিক দক্ষতা টেস্টের একটা মানে এটার সাথে বেশ ভালো মিল পাওয়া যায়। এটা ইউএস এর ওই ডিপার্টমেন্ট অফ লেবারের যে ইউএস এমপ্লয়মেন্ট সার্ভিস ইউএসইএস, তারাও কিন্তু এই ধরনের ওয়ার্ক রিলেটেড কগনিটিভ অ্যাবিলিটি ডেভেলপ করার জন্য এবং এটা টেস্ট করার জন্য এটা ব্যবহার করে। কগনিটিভ মানে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বোধগম্য মানে কতটা বুঝে, বোধের সাথে রিলেটেড। তো যাই হোক, এবং তারা এটা ব্যাপকভাবে ব্যবহার করে কগনিটিভ অ্যাবিলিটি মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি এবং প্রাইমারিলি এবং জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ ওভারঅল তার জ্ঞানের অবস্থা কেমন এবং জব পারফরমেন্স কেমন করতে পারে, এগুলোর মধ্যে রিলেশনশিপ খোঁজার জন্য তারা এগুলো ব্যবহার করে। তো আসেন তাদের এই জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি
ব্যাটারি মানে আমি আগে বলছি এটা কিন্তু আমাদের টর্চ লাইটের ব্যাটারি না, তো সিরিজ বোঝাচ্ছে। তো এই জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি বা জিএটিবি, এটাতে কি কি আছে? এটাতে ওরা 9টা অ্যাবিলিটি টেস্ট করার জন্য 12টার মতো টেস্ট রাখে। আমি এখানে এগুলো দিয়েছি। তো আমাদের দেশে আমরা যে বিসিএস এর এগুলা, এই টেস্টগুলা যেহেতু সরাসরি করতে হয়, প্রত্যক্ষভাবে করতে হয়, অর্থাৎ লিখিত পরীক্ষার মাধ্যমে করা যায় না, তো যার কারণে এটা আমাদের বিসিএস এর মধ্যে এই জিনিসটা করা হয় না। আর বাকিগুলো আপনারা সবগুলো দেখবেন, এই যে এই সবগুলো কিন্তু এগুলো বিসিএস এর মধ্যে টেস্ট করা হয়। তার মানে আমরা বলবো এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত একটা পদ্ধতি, মেন্টাল এবিলিটি টেস্টের পদ্ধতি। হ্যাঁ, এটা ঠিক যে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলের মধ্যে কিছু পার্থক্য থাকে, কিন্তু তারপরে বলবো ওভারঅল টেস্টটা আসলে একই, প্রায় একই রকম। এখন আমরা মেন্টাল এবিলিটি কোশ্চেন, মানে বিসিএস এক্সামে মেন্টাল এবিলিটি কোশ্চেনটা একটু ভালো করে দেখবো আমরা। কোশ্চেন টাইপ কি কি হতে পারে এবং এটা কেমন হবে, এটা আমরা এখন বিস্তারিত দেখব। তো এখানে আমরা প্রত্যেকটা টাইপের সাথে কয়েকটা উদাহরণ রাখার চেষ্টা করেছি। প্রথমটা দেখেন, যে টেস্ট আমি ইতিমধ্যে নামটা উল্লেখ করেছি, ভার্বাল রিজনিং। ভার্বাল রিজনিং টেস্ট, as its name implies, অর্থাৎ যেমনটা নাম দ্বারা বোঝা যায় ভার্বাল রিজনিং। আচ্ছা, ভার্বাল মানে কি? ভার্ব, এই কথাটা তো আমরা জানি ক্রিয়াপদ, এটার অর্থ, কিন্তু আরেকটা অর্থ হলো ওয়ার্ড। তো ভার্বাল রিজনিং মানে ওয়ার্ডের মাধ্যমে, অর্থাৎ মানে কথার মাধ্যমে যেই মানে এটা লিখিত হতে পারে, আবার এটা বক্তব্য হতে পারে, মৌখিক বক্তব্য হতে পারে, এটার মাধ্যমে যেই যুক্তি, এটাকে বলা হয় ভার্বাল রিজনিং। অর্থাৎ এখানে ভার্বাল রিজনিং এর মধ্যে অবশ্যই ওয়ার্ড জড়িত থাকবে। তো যাই হোক, ভার্বাল রিজনিং টেস্টের এটা দ্বারা মানুষের যে একটা পেয়ার অফ ওয়ার্ডের মধ্যে যে রিলেশনশিপ, সেটা বুঝে কিনা সেটা টেস্ট করা হয়। মোটামুটি ব্যাপারগুলো হলো এরকম। এবং এখানে এটা কোত্থেকে এই ওয়ার্ডগুলো হতে পারে সেগুলো আমরা দিয়েছি, হিস্ট্রি, লিটারেচার, সায়েন্স, যে কোনো কিছু থেকে হতে পারে। আসলে আপনার ওই যে হিস্ট্রি, জিওগ্রাফি, লিটারেচার বা সায়েন্সের ওই পার্টিকুলার জিনিস আপনাকে বুঝতে হবে না, মানে আপনার জেনারেল নলেজ বা আপনার কমন সেন্স দিয়ে আপনি ইনশাল্লাহ পারবেন। এটা এই যে হলুদের এই অংশটা দেখতে পাচ্ছি, ইয়েলো কালারের, যেটাতে আমার এখন আমি দাগ দিচ্ছি, তো এটাতে এটা আসলে ওই পিএসসির একটা ম্যাটেরিয়াল থেকে আমি সংগ্রহ করেছি। এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন ডিজায়ার টু ড্যাশ দ্য আননোন। ইনবর্ন মানে সহজাত, জন্মগত। মানুষের ডিজায়ার মানে ইচ্ছা, তো মানুষের একটা সহজাত বা জন্মগত ইচ্ছা আছে টু ড্যাশ দ্য আননোন। এখানে একটা ভার বসবে, তো ভার বলে আমি ডু দ্বারা বুঝাচ্ছি, তার মানে আননোনকে কিছু একটা করার জন্য। তাহলে আননোনকে মানুষ কি করতে চায়? আপনি চিন্তা করেন, অজানাকে মানুষ কি করতে চায়? তো প্রথম অথবা অজানাকে মানুষ উদ্ভাবন করতে চায়। উদ্ভাবন মানে কি একটু চিন্তা করবেন। আর একটা হলো অজানাকে ডিসকভার করতে চাই। ডিসকভার, আবিষ্কার। ইনভেন্ট এবং ডিসকভারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ইনভেন্ট মানে যেমন মোবাইল ফোন, এটা দুনিয়ার আগে কোথাও ছিল না, এমন না যে এটা কোথাও লুকিয়ে ছিল, মানুষ এরপরে খুঁজে পেয়েছে। এটা মানুষ নতুন ভাবে তৈরি করেছে। তার মানে যে জিনিসগুলো মানুষ নতুন ভাবে তৈরি করে, অর্থাৎ ইনোভেশনের মাধ্যমে যেগুলো আসে, সেটা হলো ওই কাজটা করা হলো ইনভেন্ট। আর ডিসকভার, এখানে একটা শব্দটা বিশ্লেষণ করেন, কাভার মানে একটা, এটা মানুষের কাছে অজানা ছিল, কাভার করেছিল, এটা ডিসকভার, অর্থাৎ এই কাভারটা কি করেছে, সরিয়ে ফেলেছে, মানে এটাকে আমরা সুন্দর শব্দে বলে আবিষ্কার করেছে। তাহলে দেখেন, অজানাকে মানুষ কি ইনভেন্ট করবে নাকি অজানাকে মানুষ ডিসকভার করবে? চিন্তা করেন, রিকভার মানে কারো অসুখ বিসুখ হয়েছে, এটা পুনরুদ্ধার করা, বা কোনো লস হয়েছে আবার লসটা আবার তুলে আনা, এটা হলো রিকভার করা। সলভ মানে সমাধান করা। তাহলে চিন্তা করেন, সলভ মানে সমাধান, ফিয়ার মানে ভয় পাওয়া। তাহলে আপনারা বলেন তো দেখি এভরিওয়ান, যে আমাদের এই দেখেন তো অ্যান্সার কোনটা হওয়া উচিত? আমি কমেন্টে আপনাদের অ্যান্সার জানতে চাই। কেউ কে লিখেছেন, আমি যদি কানিজ শারমিন লিখেছেন, আরো কেউ কে লিখেছেন, ভেরি গুড। আমি এরপরে মাহবুবুল ইসলাম লিখেছেন, সৈয়দ জেনি লিখেছেন। হ্যাঁ, আমি কমেন্টে নজর দিচ্ছি। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। শওকত হোসেন লিখেছেন, ভেরি গুড। তাহলে 1 নম্বরের অ্যান্সার, কেউ 2 নম্বরে চলে গেছেন আমার আগে, ভেরি গুড, এটা খুব ভালো। তারপরেও আপনারা ক্লাসের সাথে থাকেন, আপনার পরেরটাতে চলে গেছেন। হ্যাঁ, অ্যান্সার ডিসকভার হবে, অর্থাৎ অজানাকে মানুষ জানবে, আবিষ্কার করবে। অজানাকে উদ্ভাবন করবে না। উদ্ভাবন হলো নতুন কিছু তৈরি করা। অনেকে এ এবং বি এর মধ্যে কনফিউজ হয়ে যেতে পারেন, বাট আমরা যদি ইনভেন্ট এবং ডিসকভার, অর্থাৎ আবিষ্কার এবং উদ্ভাবনের
পার্থক্যগুলো ভালো করে বুঝি, তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না। এরপরে আমি বিসিএস প্রিলিমিনারির একটা কোশ্চেন নিয়ে এসেছি। এখানে দেওয়া আছে, ইট ইজ ইম্পসিবল ফর এ সিগারেট ড্যাশ। তো ড্যাশটা কি, সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। একটা হলো নট টু কন্টেইন নিকোটিন, তার মানে এখানে অর্থটা দাঁড়াচ্ছে, এর সাথে মিলিয়ে সেন্টেন্সটা অর্থ দাঁড়াবে নিকোটিন না থাকে একটা সিগারেটের পক্ষে অসম্ভব, অর্থাৎ একটা সিগারেট নিকোটিন না থাকাটা অসম্ভব। আরেকটা হলো টোবাকো না থাকাটা এটা অসম্ভব। আরেকটা হলো টেস্ট না থাকাটা অসম্ভব, আরেকটা হলো স্মেল না থাকাটা অসম্ভব। আচ্ছা, নিকোটিন আপনারা জানেন টোবাকোর যেই কি বলে রাসায়নিক পদার্থ, তার মধ্যে একটা হলো নিকোটিন, সব খুব বিষাক্ত জিনিস, ক্ষতিকর জিনিস, এবং এটা থেকে মানুষের নেশা হয়, যারা সিগারেট আসক্ত হয় এটার কারণেই হয়। আরো কিছু কিছু অনেকগুলো ক্ষতিকর এলিমেন্ট আছে, আসলে অনেক আছে। আর টোবাকো হলো যে তামাক পাতা যেটা দিয়ে সিগারেট তৈরি হয়। বাই ডেফিনেশন সিগারেট হলো টোবাকো দ্বারা নির্মিত, বাই ডেফিনেশন। তাহলে এটা সংজ্ঞা অনুসারে এখন আপনি ওই তামাকটা হয়তো প্রয়োজনটা কমিয়ে ফেলতে পারেন, এমনকি আপনি হয়তো এটা পুরাটা হয়তো বাদও দিতে পারেন, হয়তো এমন যদি রাসায়নিক প্রসেসের মাধ্যমে যদি এটা নেন। এরপরে হলো আপনার টেস্ট, স্মেল, এগুলো কমানো যায়, কিন্তু বাই ডেফিনেশন সিগারেটের মধ্যে কিন্তু টোবাকো থাকবেই। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হওয়া উচিত বি। এরপরে দ্য ন্যাচারাল ব্যালেন্স বিটুইন প্রে এন্ড প্রিডেটর হ্যাজ বিন ইনক্রিজিংলি ড্যাশ। ইনক্রিজিংলি ড্যাশ দেখেন, হ্যাজ বিন তার মানে এখানে একটা পাস্ট পার্টিসিপল ভার্ব, ভার্ব 3 বসবে একটা, হ্যাজ বিন এর পরে আছে। দ্য ন্যাচারাল ব্যালেন্স বিটুইন প্রে এন্ড প্রিডেটর হ্যাজ বিন ইনক্রিজিংলি ড্যাশ, তার মানে অর্থটা কি দাঁড়াচ্ছে, প্রিডেটরের মধ্যে যে ন্যাচারাল বা যে সহজাত বা যে প্রাকৃতিক যে স্বভাবগত যে ভারসাম্য, সেটা ক্রমাগতভাবে ড্যাশ হয়েছে। কি হয়েছে এটা আমরা এখানে দেখব। তো এখানে বলা হচ্ছে, আবার একটু নোট আছে, মোস্ট ফ্রিকুয়েন্টলি বাই হিউম্যান ইন্টারভেনশন, মানুষের হস্তক্ষেপ দ্বারা। এখানে কিন্তু হস্তক্ষেপ শব্দটা খুব প্রয়োজনীয় একটা শব্দ, কারণ এই কথাটা একটা নেগেটিভ টোন নিয়ে আসছে। তো যাই হোক, এই নেগেটিভ টোনের কারণে এবং আরো অন্যান্য কারণে আপনারা বুঝতে পারছেন সেলিব্রেটেড হবে না, ডিস্টার্ব হয়। ডিস্টার্ব মানে কি হয়, ডিস্টার্ব মানে এটা হয়তো অর্থাৎ একটা ওইখানে একটা ডিস্টারবেন্স, আমরা তো বাংলা শব্দটা বুঝি, তাহলে এটা ডিস্টার্ব হয়েছে এটা বলা যায়। প্রেডিক্ট হওয়া মানে হলো আগে থেকে অনুমান করা, প্রেডিক্ট করা। তার মানে ইন্টারভেনশন আবার প্রেডিক্ট হবে কেমন, এটা না। ইন্টারভেনশন অবজার্ভ হওয়া খাটে না, ইন্টারভেনশন কোয়েশ্চেন হওয়া খাটে না। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে বি। ইন্টারেস্টিংলি দেখেন, এটা বিসিএস প্রিলির 34তম বিসিএস এর কোশ্চেন, এটা 1 নম্বর কোশ্চেন মেন্টাল এবিলিটির। আবার দেখেন না, এটা 1 নম্বর কোশ্চেন নাও হতে পারে, এটা হলো জিআরই বিগ বুকের টেস্ট 3 মানে জিআরই ম্যাটেরিয়াল সেকশন 1 এর কোশ্চেন নাম্বার 1। তাহলে দেখেন এটা কিন্তু আমরা ওখান থেকে আমাদের এখানে হুবহু দেওয়া হয়েছে, এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। তার মানে বিসিএস এ জিআরই জিনিস আসে। আশা করি এখান থেকে কেন আমি এত জিনিসের সাথে জড়িত সেটা আপনারা কিছুটা উত্তর পেয়ে যাচ্ছেন। তাহলে এরপরে আসেন আমরা পরে, তাহলে আমাদের 1 এর অ্যান্সারও বি, 2 এর অ্যান্সারও আমাদের বি হবে। ভেরি গুড। তাহলে আমরা গেলাম পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন টাইপ হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাবস্ট্রাক্ট রিজনিং। অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্টের একটা বাংলা আমরা বলতে পারি মানে যেটা মানুষকে মানে একটু চিন্তা করে বুঝতে হয়। হয়তো আরো সুন্দর বাংলা আপনারা একটু খুঁজে নেবেন প্লিজ, যেটা একটু চিন্তা করে বুঝতে হয়, মানে সরাসরি ফিজিক্যাল না। যেটা ফিজিক্যাল না, আপনার অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা জানেন, যেমন কাইন্ডনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। তো অ্যাবস্ট্রাক্ট রিজনিং এরকম, এটা কোনো সরাসরি কোনো ফিজিক্যাল জিনিসের মধ্যে কোনো ওয়ার্ডের মাধ্যমে এরকম হবে না, এটা আপনাকে নিজেকেই চিন্তা করে বুঝতে হবে এই জিনিসটা এরকম। তো এখানে অ্যাবস্ট্রাক্ট রিজনিং আপনারা এখানে সংজ্ঞাটা পাচ্ছেন। দ্য অ্যাবস্ট্রাক্ট রিজনিং টেস্ট is intended to the abstract reasoning test is intended as non-verbal measure. Non-verbal যেটার সাথে ওয়ার্ড জড়িত সেটা হলো আপনার ভার্বাল, আর যেটার সাথে ওয়ার্ড জড়িত না সেটা হলো নন-ভার্বাল। নন-ভার্বাল মেজার অফ ক্যান্ডিডেটস রিজনিং অ্যাবিলিটি। এরপরে আমরা সরাসরি উদাহরণে চলে যাই, এটা আপনারা একটু পড়ে নেবেন। যেমন এখানে এক্সাম্পল ফিগার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটা কিসের জন্য একটা কাঠির মতো আছে, প্রথমে এটা খাড়া ছিল, তারপরে একটুখানি হেলেই পড়েছে 60 ডিগ্রির মতো,
তারপর 30 ডিগ্রির মতো, তারপর 15 ডিগ্রির মতো, এভাবে হেলে পড়ছে ধীরে ধীরে। তাহলে এটা যেহেতু হেলে পড়ছে, এটা চূড়ান্ত অবস্থাকে একটা লাঠি ধীরে ধীরে মনে হয় যেন কাত হয়ে পড়ে যাওয়ার যেই অবস্থা, সেটাকেই আমাদের স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। তাহলে আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? তাহলে ধীরে ধীরে পড়ে গেলে অবস্থা কোনটা দাঁড়াবে? তার মানে অ্যান্সার দেখেন এ না, এটা তো উল্টা দিকে যাবে না, বি আবার খাড়া হয়ে যাবে কেমনে, সি তো আবার উল্টা দিকে কাত হয়ে গেল, তার মানে অ্যান্সার ডি আশা করতে পারি আমরা। ই এটা তো আরো উল্টা দিকে চলে গেল, মনে হয় যতটা কাত ছিল তার চেয়ে বেশি কাত হয়ে গেল। তাহলে উল্টা দিকে গতির কোনো প্রবণতা বা টেন্ডেন্সি আমরা এখানে দেখিনি। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার করতে পারি ডি। এটা আমি আগেই বলেছি, এটা পিএসসি ম্যাটেরিয়াল থেকে, সিলেবাস ওনারা যেখানে দিয়েছেন সেখান থেকে আমরা নিয়েছি। নেক্সট কোশ্চেন বলেছে প্লিজ ফাইন্ড আউট হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস ইজ নট সিমিলার। এটা কোনটা সিমিলার না? আপনারা হয়তো এই কোশ্চেনটা আপনারা হয়তো দ্রুত আমার আগে অনেকে সলভ করে ফেলছেন, কিন্তু তারপর আমি বলবো ক্লাসের সাথে থাকেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, যদি আপনি একা চলেন তাহলে আপনি দ্রুত চলবেন নিঃসন্দেহে, কিন্তু যদি আপনি একসাথে চলেন তাহলে কিন্তু আপনি বেশি দূর যাবেন। ইংলিশ এরকম একটা কথা আছে, যে প্রবাদটার অর্থ হলো এরকম, যদি আপনি একা চলেন আপনি দ্রুত চলবেন, কিন্তু যদি আপনি সবার সাথে মিলে চলেন তাহলে আপনি বেশি দূর যাবেন। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা বেশি দূর যাওয়া, এই জন্য ওই যে আমাদের একটা স্লোগান হলো মায়া ছড়ানো, ওই যে সবাইকে নিয়ে চলা, মায়ার বন্ধনে দেশটাকে গড়া। তো যাই হোক, প্লিজ ফাইন্ড আউট হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস ইজ নট সিমিলার। আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কি একটা, এখানে একটা লিকুইড আছে এমন কোন একটা মিটার, এটা থার্মোমিটার হতে পারে, ব্যারোমিটার হতে পারে, ল্যাক্টোমিটার হতে পারে, এরকম কোন একটা মিটার দেখা যাচ্ছে। মানে এটা হলো একটা দাঁড়িপাল্লা যেটা দিয়ে আমরা ওজন মাপি, এটা হলো একটা টাইম মাপার একটা মানে ঘড়ি দেখতে পাচ্ছি। আর এখানে একটা বইয়ের মতো কোন একটা কিছু দেখা যাচ্ছে, মনে হচ্ছে বই, কোরআন শরীফ, ডিকশনারি, এরকম কোন একটা কিছু। তাহলে দেখেন এ থেকে সি পর্যন্ত সবগুলো হলো কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে যেগুলো আমরা মেজার করার জন্য কাজে লাগে। তাহলে এটা হলো আমাদের ডিফারেন্ট। তাহলে আমাদের এখানে বলেছে কোনটা সিমিলার না, তাহলে আমরা অ্যান্সার বলবো ডি। ইন্টারেস্টিংলি আগেরটার অ্যান্সারও ডি হয়েছে, এটার অ্যান্সারও ডি। নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন? এরপর আমরা সাদা অংশে গেছি, কালার কোডটা লক্ষ্য রাখবেন, আমরা সাদা অংশে গেছি। নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন? আপনারা এটার অ্যান্সার করেন দেখি, দ্রুত অ্যান্সার করেন। নিচের কোনটির মধ্যে, যারা আগে অ্যান্সার করে ফেলেছেন তারা আবারও অ্যান্সার করেন, চারটির মধ্যে কোনটি ভিন্ন। তাহলে এখানে আছে পিতল, তামা, লোহা, টিন। আপনারা দ্রুত অ্যান্সার করে ফেলেন। এটার অ্যান্সার কি হবে? পিতল, তামা, লোহা, টিন। এখানে এটার অ্যান্সার হবে আপনার নাম্বার, আমি যেটা নিয়ে কথা বলছি সেটার অ্যান্সারই আপনারা দেন। এখানে আমাদের অ্যান্সার কি হবে? আপনি চিন্তা করেন যে এদের মধ্যে আপনি সাদৃশ্য বা বৈসাদৃশ্যের জায়গাটা কোথায়। লোহা আর তামা, এই দুইটার মধ্যে দেখেন, এই লোহা এবং তামা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? মানে একই রকম সিমিলার জিনিস নাকি ডিসিমিলার জিনিস? এবং টিন, এটা কি সিমিলার ডিসিমিলার? পিতল ডিসিমিলার। তাহলে আমরা যদি সিমিলার ডিসিমিলার পিক করতে হয়, তাহলে একটা পয়েন্ট আমরা পাই, দুইটা কিন্তু মৌলিক পদার্থ। মৌলিক যখন পেয়ে গেছি, পিতল কিন্তু মৌলিক না। এই টিন কিন্তু একটা মৌলিক পদার্থ, টিন একটা মৌলিক ধাতুর নাম হলো টিন। এটার আপনারা এই প্রতীকটা আপনারা শিখে নেবেন, এটা আপনাদের সাধারণ জ্ঞানের ক্লাসে লাগতে পারে। তো আমরা দেখতে পারি এখানে তামা, লোহা, টিন এই কয়টা মৌলিক পদার্থ। পিতল হলো একটা সংকর ধাতু, পিতল হলো একটা সংকর ধাতু। টিন অ্যান্সার হবে না ভাইয়া, অ্যান্সার হবে পিতল। পিতল হলো এখানে সংকর, আর বাকিগুলো কিন্তু সংকর না, মৌলিক পদার্থ। এই সেন্সে এটার অ্যান্সার হওয়া উচিত, কিন্তু আমরা যেটা বলছি অ্যান্সার পিতল হওয়া উচিত। যারা অ্যান্সার বলছেন অনেকে টিন বলছেন, কিন্তু আসলে টিন না, এখানে পিতল হওয়া উচিত। আমরা নেক্সট কোশ্চেনে গেলাম, নিচের কোন স্থান অন্য স্থান হতে আলাদা? নিচের কোন স্থান অন্য স্থান হতে আলাদা? তো আমাদের এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে? রেসকোর্স ময়দান, মুজিবনগর, কেন্দ্রীয় শহীদ মিনার, থিয়েটার রোড, কলকাতা। তাহলে এখন দেখেন, এখন তো আর কলকাতা বলে না, এখন কিন্তু কলকাতা বলে। তো নামটা মনে হয় তখন থার্ড বিসিএস এর সময়টা ঠিক হয়নি, তো ওইভাবে এসেছে। তাহলে আপনারা দেখেন তো কোনটা। এখানে সবাই এই কোশ্চেনটা অ্যান্সার করেন, সবাই এই কোশ্চেনটা অ্যান্সার করেন যে নিচের কোন স্থান অন্য স্থান থেকে আলাদা। এই প্রশ্নটার অ্যান্সার সবার কাছ থেকে আমি দেখতে চাই। সমস্যা হলো একটু টাইম ল্যাগ আছে, তো যার কারণে আমরা সবাই সম্ভবত সবাই একসাথে সেম পেজে থাকতে পারি না, একটা টাইম ল্যাগ আছে। হ্যাঁ, আমি রেজা চৌধুরীর কাছে অ্যান্সার পেয়েছি থিয়েটার রোড,
আমি ধরে নিচ্ছি পরে সবাই একই অ্যান্সার করছে, একজন অ্যান্সার করছেন সি, একজন সি, একজন ডি, একজন সি, একজন সি, একজন সি। তাহলে আসেন আমরা স্থানগুলো দেখে নিই। রেস কোর্স ময়দান, রেস কোর্স ময়দান মানে হলো যেখানে এক ঘোড় দৌড়ের হতো, অনুষ্ঠান হয়। আমাদের যেমন আমাদের দেশে সোহরাওয়ার্দী উদ্যানে একসময় নাম ছিল রেস কোর্স ময়দান, কারণ ইংরেজ আমলে এখানে ঘোড় দৌড়ের ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো। মুজিবনগর আমরা জানি এটা একটা বিখ্যাত ঐতিহাসিক জায়গা, আপনারা জানেন। এখান থেকে আমাদের স্বাধীনতার যে আমাদের সরকার, আমার স্বাধীন বাংলাদেশের যে সার্বভৌম সরকার, এটা আসলে জন্ম লাভ করেছে মুজিবনগরে। কেন্দ্রীয় শহীদ মিনার আপনারা দেখেন, এবং থিয়েটার রোড কলকাতা আপনারা দেখেন। এখানে অনেকের অ্যান্সার মনে হতে পারে ডি, কলকাতা দেখে। কিন্তু ভাইয়া রেসকোর্স ময়দান যে কলকাতা নাই বা পৃথিবীর অন্য জায়গায় জানেন নাই, এটা কি আপনি জানেন? কেন্দ্রীয় শহীদ মিনার যে পৃথিবীর অন্য জায়গায় নাই, এটা মুজিবনগরের কথা না হয় বাদই দিলাম, তাও এখন বঙ্গবন্ধু যেরকম ইন্টারন্যাশনাল ফিগার, তাহলে এইভাবে উনি ওনার নামে যে বাংলা ভাষাভাষী অঞ্চলে যদি মুজিবনগর রাখে, তা তো দোষের কিছু নাই। এগুলো আমরা অ্যাজিউম করে নিচ্ছি কেন এইটা ঢাকায়, বাকি সব কলকাতায়, ওই থিয়েটার রোডটা কলকাতায়, বাকি সব ঢাকায়। এটা কেন অ্যাজিউম করছি, কেন ধরে নিচ্ছি? এখানে আসলে ব্যাপারটা দেখেন, আপনি যদি আমাদের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার দিকে তাকান, তাহলে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের ভাষণের মাধ্যমে আসলে স্বাধীনতার এক অর্থে ঘোষণা বা আমাদের প্রস্তুতি দেওয়ার জন্য আমাদের যেই দিক নির্দেশনা সেটা দেওয়া হয়েছে মুজিবনগর সরকারে। আমাদের সেটার এই 25শে মার্চ কালুরাত্রির পরেই বঙ্গবন্ধু তো যখন অ্যারেস্ট হয়েছিলেন, তখন তাজউদ্দিন আহমেদ এবং অন্যান্য নেতৃবৃন্দের প্রত্যক্ষ কর্মকাণ্ডের সফলতা হিসেবে মুজিবনগর সরকার গঠিত হয়। তার মানে এটা কিন্তু মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। তাহলে আপনি রিলেট করেন এটাও। এবং থিয়েটার রোড কলকাতা আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের যে প্রবাসী বাংলাদেশ সরকার যেখান থেকে যুদ্ধ পরিচালনা করে, যেখানে আমাদের ট্রেনিং ইত্যাদি হয়েছে, সেটা কিন্তু এই কলকাতাতে অবস্থিত, এবং ওইটা জায়গাটার নাম হলো থিয়েটার রোড। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার দেখেন, এটা কিন্তু সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের সাথে জড়িত না, এটা তারও আগে বাহান্নের ভাষা আন্দোলনের সাথে জড়িত। বাহান্নের ভাষা আন্দোলনের সাথে জড়িত বলেই এটা কিন্তু একটু আলাদা হয়ে গেল। হ্যাঁ, কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তিযুদ্ধের ইন্সপিরেশন হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের ঘটনাবলীর সাথে, ঘটনাক্রমের সাথে এটার সরাসরি রিলেশন নাই, যার জন্য আসলে এটার অ্যান্সার হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোনজন অন্যদের থেকে আলাদা? নিচের কোনজন অন্যদের থেকে আলাদা? আপনি দেখতে পাচ্ছেন এখানে সৈয়দ নজরুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, তাজউদ্দিন আহমেদ এবং এইচ.এম. কামরুজ্জামান, সবাই ঐতিহাসিক নেতৃবৃন্দ এবং অনেক বড় বড় নেতা, প্রত্যেকে স্বমহিমায় উজ্জ্বল। কিন্তু তারপরে আমাদেরকে আলাদা জনকে খুঁজে বের করতে হবে, আলাদা জনকে খুঁজে বের করতে হবে। তো আমি আপনাদের সবার অ্যান্সার জানতে চাই, সবার অ্যান্সার ঝটপট অ্যান্সার করে ফেলেন। এখানে বলা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, আপনারা জানেন মুজিবনগর সরকারে উনি কি ছিলেন না ছিলেন এটা আপনারা জানেন। তাজউদ্দিন আহমেদ, উনি মুজিবনগর সরকারে কি ছিলেন না ছিলেন এটা জানেন। এইচ.এম. কামরুজ্জামান, উনিও মুজিবনগর সরকারের কি ছিলেন না ছিলেন আপনারা জানেন। এবং আব্দুস সামাদ আজাদ, উনি কিন্তু মুজিবনগর সরকারে ছিলেন কি না ছিলেন এটা আমরা তো অনেক সময় শুধু যেমন একটা সরকারের সব নেতা মন্ত্রী ইত্যাদি নাম তো আমরা জানি না, তাহলে আমরা মুজিবনগরের সরকারে ছিলেন কিনা এই অ্যাঙ্গেল থেকে অ্যান্সার করা কিন্তু এখানে ভেরি রিস্কি। আপনার ওই অ্যাঙ্গেল, আপনি যেখানে একদম নিশ্চিত অ্যাঙ্গেল আপনি বেছে নেবেন। একটু ভালো করে তাকান, ওনারা কিন্তু আসলে আমাদের যে বঙ্গবন্ধুর হত্যার পরে যে আমাদের জাতীয় নেতা হত্যাদের মধ্যে ওনারা কিন্তু জাতীয় হত্যার, জেল হত্যার শিকার, ওনারা প্রত্যেকেই জেল হত্যার শিকার। এবং আব্দুস সামাদ আজাদ, উনি যদিও আমার জানা মতে উনি অ্যারেস্ট হয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতের সৌভাগ্যক্রমে উনি ওই হত্যার শিকার হননি এবং উনি বেঁচে যান, কিছুদিন আগে ছাড়া পেয়ে যান। তো পরবর্তীতে উনি কিন্তু আরো অনেকদিন পরে 90 দশকে, সম্ভবত 96 সালের যে সরকার, ওই সরকারের উনি পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। এবং আমার যতটা মনে আছে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় উনি অনেক বড় বয়সে একটা বিয়েও করেছেন। তার মানে অনেক ওনার আসলে পুরা প্রত্যেকে, আব্দুস সামাদ আজাদের কথা বলছি, ওনার সবার পুরো জীবনটা অনেক রঙিন, অনেক বৈচিত্র্যময়, এবং সবাই খুব সফল মানুষ, এবং সবাই আমাদের দেশের জন্য অনেক কন্ট্রিবিউট করেছেন। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই পেজের সর্বশেষ প্রশ্ন। তার মানে আমাদের আগের প্রশ্নের অ্যান্সার কি হলো? সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এইচ.এম. কামরুজ্জামান, ওনারা জেল হত্যার শিকার। আব্দুস সামাদ আজাদ সৌভাগ্যবশত উনি জেল হত্যার শিকার নন। তাহলে আমরা এভাবে রিলেট করলাম। তাহলে এরপরে
নিচের কোন শব্দটি সমগোত্রীয় নয়? আপনি দেখতে পাচ্ছেন এখানে কি আছে, এরোপ্লেন, একটু বানানটা ভুল আছে, এখানে সিটা আসবে না, এখানে সিটা এটা ক্রস করে দিবেন, সিটা আসবে না, এটা কার, স্কুটার, ট্রাক। তাহলে একটু ভালো করে তাকান, এখানে কার, স্কুটার, ট্রাক, এরোপ্লেন, যদিও প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভেহিকল, ভিন্ন ভিন্ন ধরনের ভেহিকল। তো এটা কিন্তু এই তিনটার মধ্যে একটা পার্থক্য, সবাই কিন্তু মাটিতে চলে, মানে স্থল পরিবহনের জন্য, এটা কিন্তু আকাশ পরিবহনের জন্য। সুতরাং আমরা বলতে পারি যে এখানে আমাদের অ্যান্সার কিন্তু এই হওয়া উচিত, কারণ এটা ডিসিমিলারিটি, এটা কোনোভাবে স্থল পরিবহনের জন্য ব্যবহার করা হয় না। তাহলে আমরা এরপরে গেলাম আমাদের পরবর্তী স্লাইডে, পরবর্তী কোশ্চেন। ও স্পেস রিলেশন, এটা স্পেস রিলেশন নামেই নামটা দেওয়া আছে বিসিএস এর ম্যাটেরিয়ালে, কিন্তু আসলে ভালো নামটা হলো অর্থাৎ স্পেস থেকে স্পেশাল, উচ্চারণ হবে স্পেশাল। এই স্পেশালটা কিন্তু অ্যাডজেক্টিভ, স্পেশাল রিলেশন মানে স্পেস সংক্রান্ত রিলেশন, স্পেস রিলেটেড রিলেশন। তো এটা মানে একটা মানে কি বলে স্পেসের মধ্যে, মানে শূন্যের মধ্যে, মানে স্পেস মানে তো পুরোটা 3 ডাইমেনশনাল। তো 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে যে আমাদের যে এখানকার যে রিলেশনশিপ গুলো, এগুলো আমরা বুঝতে পারি কিনা, এটার মাধ্যমে টেস্ট করা হয়। আপনারা ওখানকার ডেফিনেশনটা ভালো করে পড়বেন, আমি এক্সাম্পলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে এ ম্যান ট্রাভেল 1 মাইল দেন টার্ন লেফট 1 মাইল। a man travels 1 mile, then turn left, then turns left and travels 1 mile. পিএসসির ম্যাটেরিয়ালও একটুখানি ভুল হয়ে গেছে, তো যাই হোক, এটা কম্পাইলেশন এরর। তো a man travels 1 mile, then turns left and travels 1 mile, মানে একজন মানুষ 1 মাইল ভ্রমণ করে এবং এরপরে তিনি বাঁ এইদিকে যদি উনি যান, এই যে যান, তাহলে বাঁ দিকে গতিটা আবার দেখেন, গতিটা দেখেন কোন দিকে, এদিকে যদি উনি যান এরপরে যে বাঁ দিকে যান, তাহলে নিঃসন্দেহে উনি উপরের দিকে যাবেন। তারপরে 1 মাইল গেলেন, আবার এখানেও কিন্তু 1 মাইল গেলেন। আচ্ছা, এরপরে হি টার্নস রাইট, এবার যদি রাইটে যান, আমি এখান থেকে নিলাম, এবার যদি রাইটে যান তিনি এই দিকে যাবেন, এবং কয় মাইল গেলেন, 2 মাইল গেলেন, মানে আগের ডাবল। তাহলে ডাবল হলে আমি একটু নিচ্ছি আনুমানিক এই পর্যন্ত, এত হিসাব করতে হয় না, তারপর আমি মোটামুটি এটা টু দা পয়েন্ট রাখার চেষ্টা করি। এবং 2 মাইল যাওয়ার পর দেন again he turns right and travels 5 miles, এবার আবার তিনি রাইটে, তার মানে এদিকে চলছেন, বাঁ থেকে ডান দিকে চলছেন, এবার উনি সামনে, অর্থাৎ এখন যদি উনি রাইটে যান তাহলে উনি নিচের দিকে নামবেন আসলে, এবং উনি 5 মাইল গেলেন, 5 মাইল। এখন বলা হচ্ছে হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তিনি স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছেন, স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছেন। তাহলে আমরা এই কোশ্চেনটা করার চেষ্টা করি, আমরা হলুদ শীটের অঙ্কটা করতেছি। তাহলে দেখেন এখানে 1 মাইল, আমরা এখানে যদি একটু ভালো করে দেখি, এই অ্যাঙ্গেল গুলো যখন রাইট লেফট ঘুরলো তখন কিন্তু অ্যাঙ্গেল গুলো আমরা 90 ডিগ্রি ধরবো। টার্ন মানে টার্ন রাইট মানে পুরাই একদম রাইট হয়ে গেছে, লেফট মানে একদম পুরাটাই লেফট, মানে এখানে অর্ধেক কোনো ব্যাপার নাই, তাহলে এগুলো 90 ডিগ্রি ধরবো। তাহলে এখন যদি আমরা এটা একটু ডট লাইন দ্বারা এটা বুঝাই, তাহলে এটাও কিন্তু 2 মাইল বুঝাবে, তাহলে 2 আর 1 এই অংশটা কিন্তু পুরাটা 3 মাইল। এবার দেখেন আপনারা কিন্তু এখানে টোটাল 5 মাইল পেয়েছিলেন, 5 মাইল বলার কথা, যাওয়ার কথা, এখানে কিন্তু 1 মাইল চলে গেছে, তাহলে এখানে 4। এখানে এখন দেখেন আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম, যার সমকোণ সংলগ্ন একটা বাহু হলো 3 আর একটা বাহু হলো 4। এখন যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, কিছু জিনিস জানলে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে না, ওখান থেকে কিছু ডেরিভেশন আছে, তো সেটা আমরা একটু পরে আসছি। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, আমার এই অসুন্দর হাতের লেখার জন্য স্ক্রিনে আমি দুঃখিত, কিন্তু আমি এখানে টার্গেটটা হলো বুঝাটা। তো যাই হোক, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, আপনারা দেখতে পাচ্ছেন 9 আর 16 25, তার মানে আমরা এখানে পাবো রুট ওভার কত পাবো, আমরা পাবো রুট ওভার 25। রুট ওভার 25 কে রুট করলে হয় 5। আচ্ছা, আপাতত সূত্রের মাধ্যমে আমরা এই পরের অঙ্কটাই করে ফেলি, মানে পিথাগোরাসের যে সূত্র। এখানে আমি কিসের সূত্র লিখেছি, আমি লিখেছি অতিভুজ সমান স্কয়ার রুট অফ, অর্থাৎ বর্গমূল চিহ্ন, কার বর্গমূল, লম্ব স্কয়ার, সংক্ষেপে ল দিলাম, প্লাস ভূমি স্কয়ার, এই হিজিবিজির মধ্যে লিখেছি, আশা করি আপনারা বুঝবেন। এখন আসেন, একজন লোক
একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে এ অবস্থান থেকে কত দূরে গেল? তো আমরা একটু উত্তর পূর্ব এগুলো একটু বুঝে নিই। উত্তর পূর্ব দিক, উত্তর দিক, পূর্ব দিক, এটা একটু বুঝে নিই। তো আমরা এখানে এই যে আমরা যদি এইভাবে আঁকি 90 ডিগ্রির মতো, আমি 90 ডিগ্রি আঁকার চেষ্টা করেছি, পুরাটা না হলো আপনার 90 ডিগ্রি ধরে নেন। উপরের দিকে নর্থ, এরপরে নিচে সাউথ, এই বাঁ দিকে ডান দিকে হলো ইস্ট, ডান দিকে হলো ইস্ট, ডান দিকে এখানে হলো ইস্ট, এবং বাঁ দিকে হলো ওয়েস্ট, বাঁ দিকে হলো ওয়েস্ট। মানে ক্লকওয়াইজ আসলে এন ই এস ডব্লিউ, এন ই এস ডব্লিউ, ক্লকওয়াইজ আসলে এন ই এস ডব্লিউ। তো যাই হোক, এটা আমরা একটু জেনে নিলে ভালো। একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তর দিকে গেল। তার মানে 12 কিলোমিটার উত্তর, তার মানে আমরা ধরলাম এইভাবে গেলেন উনি 12 কিলোমিটার। লাইনগুলা সোজা না হয়তো, তারপর আপনারা ধরে নেন 12 কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। তাহলে দেখেন এই দিকে তিনি ডান দিকে আসলে পূর্ব কিলোমিটার যাবেন 5 কিলোমিটার, এটা আমরা 5 ধরলাম। এখন এখানে আমরা এখন বলেছে যাত্রা শেষে সে এ অবস্থান থেকে কত দূরে থাকবে। আমরা তিনি বললে ভালো হতো, তারপর সেই বলেছে। তাহলে আমরা এখানে করব। আমার এই দাগটা একটু লম্বা হয়ে গেছে, এটা আপনারা একটু নিজ গুণে বুঝে নেবেন। তাহলে এগেইন কিন্তু আমাদের অতিভুজ বের করতে হবে। তাহলে অতিভুজ হলো, আমরা বলবো আমাদের এই যে সমকোণ সংলগ্ন দুই বাহু, একটাকে লম্ব, যে কোনো একটাকে আপনি লম্ব বলতে পারেন আর যে কোনোটাকে ভূমি বলতে পারেন, কিন্তু এটাকে বড়টাকে অতিভুজ বলতেই হবে। বড়টাকে আপনি বলবেন অতিভুজ বা হাইপোটেনিয়াস। তাহলে এই অতিভুজের মানটা আমরা এখন বের করছি। তাহলে অতিভুজ হলো √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ারে কত হয়? 25, এবং 12 স্কোয়ারে কত হয়? 12 স্কোয়ারে হলো 144, 144, 12 12 144। নামটা খুব ভালো করে শিখবেন, তাহলে স্পিড পাবেন। √169, 169। এই 9 এর বর্গমূলটা আপনারা জানেন 3, তার মানে এটা রুট করলে দেখবেন 13 হচ্ছে। এখন আমি অন্য একটা জিনিস আলোচনা করব, যেটা এই পিথাগোরাসের সূত্র থেকে এসেছে। পিথাগোরাসের সূত্র থেকে ডিরাইভড একটা জিনিস আলোচনা করব। তো পিথাগোরাসের সূত্র থেকে কি জিনিস ডিরাইভড হয়েছে? আমরা এটাকে বলে থাকি পিথাগোরিয়ান ট্রিপলেট। আমরা কি বলে থাকি? পিথাগোরিয়ান ট্রিপলেট, অর্থাৎ ট্রিপলেট ট্রাই থেকে আসছে। তার মানে পিথাগোরাসের ট্রিপলেট, মানে পিথাগোরাসের অর্থাৎ একটা ত্রয়। তাহলে আমরা এটা কি বলতে যাচ্ছি? আমরা বলতে যাচ্ছি যেখানে এ স্কোয়ার, শুধু পিথাগোরাসের সূত্র না, যেই জায়গায় এ স্কোয়ার প্লাস এটা নাই প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার যেখানে হবে, সেখানে আমরা দেখতে পাই আমরা চাইলে এবিসি এর এটা এ লিখেছি, বি এবং সি এর কিছু আমরা ট্রিপলেট পেয়ে যাই। প্রথমটা আমরা বলতে পারি এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা হবে 5। অর্থাৎ এটা কিন্তু অতিভুজ, এটা কিন্তু সবচেয়ে বড়টা, কিন্তু এটা কিন্তু অতিভুজ, আর বাকি দুইটা একটা লম্ব একটা ভূমি। আপনি এবার যেটাকে লম্ব বলেন, যেটাকে ভূমি বলেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু বড়টাকে অতিভুজ রাখতেই হবে। তাহলে দেখেন এই 3 4 5 এটা কি মিন করছি? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। শুধু কি তাই? আপনি ডাবল করেন তাহলে 3 থেকে পাবেন 6, আর 4 থেকে পাবেন 8, এবং 5 থেকে পাবেন 10। এবং আপনি পিথাগোরাসের সূত্র আপনি এখানেও আপনি দেখবেন মিলালে হিসাব করলে পাবেন 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটা কিন্তু একেবারে 10 স্কোয়ারের সমান হয়ে যায়। এখানে 36, এখানে 6 যোগ করলে 10 স্কোয়ার অর্থাৎ 100 এর সমান হয়ে যায়। তার মানে এটা জাস্ট একটা অনুপাতের মতো। এই অনুপাতটা আপনারা যেখানে সমকোণী ত্রিভুজ, এখানে অনেক জায়গায় আপনারা কাজে লাগাতে পারবেন। বিষয়টা এমন না যে আমরা এখন যে রেশিওগুলো, যেমন একটা বললাম 3:4:5, যে রেশিওগুলো আমরা বললাম বা বলবো, এগুলো ছাড়া সমকোণী ত্রিভুজ হতে পারে না, ব্যাপারটা মোটেই এরকম না। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের এই রেশিওগুলো মেনটেন করে, বিশেষ করে যখন আপনার এই অনুপাতগুলা যখন একটা কি হয়ে যায়, যখন আপনার পূর্ণ সংখ্যা হয়ে যাবে, পূর্ণ সংখ্যার অনুপাতে যখন প্রকারযোগ্য হয়, তখন আমরা এখন যেগুলো বলবো সেই অনুপাতগুলা এসে যায়। তাহলে একটা লিখেছি 3 4 5, এরপর আমরা লিখবো 4 5 5 5 দিয়ে শুরু করলাম, 5 12,
and 13, 5, 12, 13 এই পর্যন্ত আমরা যদি থাকি, আপনারা খেয়াল করেন এই দুইটা দিয়েই কিন্তু আমাদের এই দুইটা কোশ্চেনের সলিউশন হয়ে যায়। এই যে 3, 4, 5 আমরা এখানে হিসাব করেছি যে একটা 3 ছিল, একটা 4 ছিল, ও আমরা আঁকা আঁকির পরে এরপরে অতিপজ 5 হবে, এবং এই শেষ কোশ্চেনটা একদম হুবহু দেখেন, একটা 5, একটা 12, তাহলে একটা 13 হবে। অর্থাৎ বিষয়গুলো যদি আপনারা একটু আয়ত্তে রাখেন, আপনারা শুধু বিসিএস বলে কথা না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে, এমনকি আমাদের জব রিক্রুটমেন্ট টেস্ট, বিসিএস তো আছেই, তারপর জিমের জিএস, সিটিআইবি অ্যাডমিশন, বিবি অ্যাডমিশন, এমবি অ্যাডমিশন, সবকিছুতে এই জিনিসগুলো খুব কাজে লাগে। এরপর আসেন আমরা আরেকটা যদি বলি, এটা যদি 7, আপনার দেখবেন আমি কিন্তু এখানে সবগুলো কিন্তু কি রাখছি, সবগুলো কিন্তু আমি বিজোড় সংখ্যা রাখছি। তাহলে 7 এটা 24, 25, আমি এই দিকটা একটু মুছে দিই। 7, 24, 25 এই দিকটা একটু মুছে দিতে চাই। তাহলে 7, 24, 25। তো যাই হোক, এরপরে হলো আমাদের আরেকটা আছে 9, 40, 41, 9, 40, 41। এরপরে আমরা বলবো 11, 60, 61। বিজোড় সংখ্যা দিয়ে সংখ্যা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা আপাতত এখানে থামি। এগুলো হলো বিজোড় সংখ্যা দিয়ে। দুইটা দিচ্ছি জোড় সংখ্যা দিয়ে। জোড় সংখ্যা দিয়ে যে এবিসি এর যে ট্রিপলেট সেগুলো হবে জোড় সংখ্যা দিয়ে বলছি। একটা হবে জোড় সংখ্যার জন্য আপনারা একসাথে করে নেন 8, 15, 17, 8, 15, 17। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন 8, 15, 17। এবং আরেকটা আসবে যারা ফোন থেকে দেখছেন, প্লিজ আপনারা ফোনটা ল্যান্ডস্কেপে ধরবেন। ল্যান্ডস্কেপ মানে হলো আপনি যদি এভাবে ধরেন, এভাবে ধরেন, খাড়া করে ধরেন, তাহলে যেমন এটা, এই যে ডাস্টারটা দিয়ে দেখাচ্ছি, এটা হলো পোর্ট্রেট। আর যদি এটা এইভাবে ধরেন তাহলে এটা হলো ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে একটু বেশি, অর্থাৎ পাশাপাশি আড়াআড়ি একটু বেশি থাকবে, খাড়াতেই উপরে নিচে একটু কম থাকবে, ওইভাবে ধরেন। তার মানে দৈর্ঘ্য প্রস্থটা, ফোনের যেটা আপনার দৈর্ঘ্য প্রস্থ মানে যেদিকে লম্বা সেটা যাবে না আপনার বামে ডানে, তাহলে এটা ল্যান্ডস্কেপ হবে। তাহলে 8, 15, 17, এরপরে 20, 21, 29। তাহলে এই হলো আমাদের পিথাগোরিয়ান ট্রিপলেটের কিছু গুরুত্বপূর্ণ সেট। তাহলে এগুলো মেমোরাইজ করে ফেলবেন। এই জাতীয় অঙ্ক শুধু মেন্টাল অ্যাবিলিটি না, এটা ম্যাথও অনেক কাজে লাগে। তারপর হলো আমি বলেছি ইতিমধ্যে আপনাদেরকে কথাগুলো। তাহলে আমরা গেলাম, এখানে আমরা এটা ক্লিন করে যাচ্ছি। নেক্সট আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা এর আগে পড়েছি স্পেস রিলেশনে। আমরা কি কি পড়েছি ভালো করে খেয়াল করেন। আমরা ভার্বাল রিজনিং পড়েছি, অ্যাবস্ট্রাক্ট রিজনিং পড়েছি, আমরা স্পেস রিলেশন দেখেছি, এরপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, নিউমেরিক্যাল নাম্বার মানেই তো ম্যাথ। এটা আমাদের জন্য ইনশাআল্লাহ খুব সহজ হবে। এই সবকিছু সহজ আসলে। তো জাস্ট এখানে একটা আসলে সহজ এবং কঠিন আসল কথা না, আসল হলো পরীক্ষার জন্য আপনার প্রস্তুতিটা যেন অব্যর্থ হয়, এটা হলো আসল কথা। হ্যাঁ, সহজ কঠিন আসল কথা না, অনেক কিছুই সহজ লাগবে, অনেক কিছুই কঠিন লাগবে, কিন্তু আপনাকে প্রিপারেশনটা নিতে হবে একেবারে অব্যর্থ প্রিপারেশন, অব্যর্থ শিওর সাকসেসের প্রিপারেশন, এবং এটার জন্য খাটতে হবে, পড়তে হবে। এরপর আসেন নিউমেরিক্যাল অ্যাবিলিটি। বুঝতেই পারছেন এটা কি টেস্ট করবে, তো আমরা সরাসরি এক্সাম্পল কোশ্চেনে চলে যাই। আমাদের এক্সাম্পলে বলা আছে হোয়াট নাম্বার হ্যাজ বিন লেফট আউট, কোন নাম্বারটা বাদ দেওয়া হয়েছে। তো দেখেন এটা 4, এটা কিন্তু রুট করলে এটা 5 এর সমান হবে। এটা কিন্তু 6 তো আছেই দেখতে পাচ্ছেন, পরেরটা 6 আছে, এটা কিন্তু রুট করে ফেললে এটা 7 সমান হবে। তাহলে এটা কি হবে, 8 হবে। এখন ভালো করে দেখেন, জোড়গুলো কিন্তু রুটের মাধ্যমে লেখেনি, বিজোড়গুলো কিন্তু রুটের মাধ্যমে লিখেছে। যদি এর পরেরটা বের করা হতো, এখানকার যদি আসতো তাহলে 9, তখন আমাকে লিখতে হতো 81, অর্থাৎ 9 এর ইকুইভ্যালেন্ট 81 লিখতে হতো। এটা খেয়াল করবেন। তো যাই হোক, আমাদের এখানে অ্যান্সার হলো তাহলে 8। এটার অ্যান্সার কোনটা, তাহলে আমরা বলবো আমাদের প্রথমটাই অ্যান্সার। এরপরে 37 বিসিএস এর আপনাদের অনেকের কাছে এগুলো খুব সহজ, তারপরেও আমাদের অনেকের হয়তো এটা ব্রাশ আপ করা দরকার। যাদের কাছে সহজ, যাদের কাছে কঠিন, তারা সবাই সাথে থাকেন। আবারও বলছি, আসলে আপনার অব্যর্থ প্রিপারেশন দরকার।
তাহলে আমরা এখানে গুণ করব। তাহলে কিভাবে করব? আমরা আগে পূর্ণ সংখ্যার হিসাবগুলো আমরা করে ফেলবো। আমরা পূর্ণ সংখ্যার হিসাব করবো। তাহলে আমরা একটা ইংলিশে লিখছি 4 ইন্টু, এটা 4 লেখার চেষ্টা করেছি, 4 ইন্টু এটা কেটে দিই, 4 ইন্টু 2 ইন্টু 8। আমরা আগে পূর্ণ সংখ্যা হিসাবে এদের গুণ করে ফেলি। তাহলে কত হয়? এখানে 64 হয়। এইবার আমরা দশমিকের হিসাবে যাব। তো দশমিক হিসাবটা কেমন? এখানে দেখেন, এবার দশমিকের হিসাব করতে হলে দশমিকের পরে ঘর গুনতে হবে। এখানে হলো 1 ঘর, এই 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে 4 ঘর, 5 ঘর। তাহলে দশমিকের পরে টোটাল 5 ঘর থাকবে। তার মানে 64 হলে মাত্র 2 ঘর। তাহলে 5 ঘর বানাইতে হলে 64-এর আগে কি লাগবে? 64-এর আগে তিনটা শূন্য লাগবে। তাহলে দেখেন তো কোথায় তিনটা শূন্য আছে, আপনারা দেখে নেন কোথায় তিনটা শূন্য আছে এবং দ্রুত অ্যান্সার করেন। তাহলে তিনটা শূন্য আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার হবে সি। তিনটা শূন্য আছে এই জায়গায়। 64-এর আগে 5 ঘর মিলানোর জন্য তিনটা শূন্য দিতে হবে। তাহলে দেখেন কোথা থেকে 5 ঘর আসলো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে দশমিক পরে মোট 5 ঘর মিলাতে হবে। তাহলে আগে কি করলাম? আমরা পূর্ণ সংখ্যা হিসাবে গুণ করলাম, দেন আমরা এটা দশমিক বিন্দু মোট ঘর সংখ্যা হিসাব করে বসালাম। তাহলে গুণের সময় দশমিকের ঘরগুলার যে সংখ্যা সেটা অলওয়েজ যোগ হয়ে যাবে। দশমিকের ঘরগুলার যে সংখ্যা সেটা অলওয়েজ। ভেরি গুড। অনেকে অ্যান্সার বলেছেন, যেমন নাজমুল হাসান এবং আরো অনেকে বলেছেন অ্যান্সার হবে এখানে সি। 2-এর 8%, 2-এর কত শতাংশ 8 হবে? 2-এর কত শতাংশ? আচ্ছা, আগে আমি ব্যাখ্যা করব শতাংশ জিনিসটাকে। যেমন এটাকে বলি 5/2। কিন্তু যদি 100/2 হয় তখনই বলে 5/2 এর আলাদা কোনো নাম নাই। কিন্তু যখন এটা 100/2 হবে, 100/2 হবে, তখনই এটার নাম হয়ে যাবে 100/2 যখন হবে। আমি আবারও এখানে লিখছি, 2 এর কোনো নাম নাই, কিন্তু যখন 100/2 হয়ে গেল তখনই এটার নাম হয়ে গেল 2%। তার মানে পার্সেন্ট কিন্তু এমন একটা পার্সেন্ট কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না ভাই। পার্সেন্ট হলো একটা অলওয়েজ একটা ভগ্নাংশ বা একটা রেশিও মিন করে। তাহলে যেই ভগ্নাংশের হর সবসময় 100 তাকেই আমরা পার্সেন্ট বলতে পারি। তাহলে x% মানে কি? x%, এগুলো আমাদের অনেক ক্লাসে কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। x% হচ্ছে কত? x% মানে 100/x ভাগ। তার মানে 100/x ভাগে আমরা যখন পার্সেন্টে বলি তখন কিন্তু আমরা x% বলি। তাহলে 2-এর কত শতাংশ? 8 হবে। 2-এর কত শতাংশ? 8 হবে। তাহলে আমরা এখানে বিভিন্ন ভাবে করতে পারি। 2-এর কত শতাংশ? 2-এর কত শতাংশ? 8 হবে। তাহলে আমরা এটা বিভিন্ন ভাবে করতে পারি। তার আগে আমি একটু স্লাইডটা ক্লিয়ার করে নিই। এটা আপনারা অনেকে বুঝতে পারছেন 2-এর কত শতাংশ 8 হবে। তাহলে 8-কে আপনি শতাংশ করে ফেললেই আপনার কাজ হয়ে যাবে। আরো বিভিন্ন ভাবে করা যায়। তা আসলে আমরা সহজ অ্যাপ্রোচে আপাতত 8-কে শতাংশ করি। 8-কে শতাংশ করি। তাহলে 8-কে শতাংশ করছি। 8 কার সাপেক্ষে? 2-এর সাপেক্ষে। 8/2। প্রথমে আমি একটু বেসিক বোঝানোর জন্য এখানে 100 করতে হবে। এখানে করতে হবে 100। 2-কে 100 করলাম, তাহলে কত দ্বারা গুণ করলাম? 2-কে 100 করলাম আমি 50 দ্বারা গুণ করলাম। তাহলে আপনি জানেন যে ভগ্নাংশের মান যদি অপরিবর্তিত রাখতে চান তাহলে উপর নিচে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 50 দ্বারা গুণ করবেন। আচ্ছা, এটা মূল পদ্ধতি না, বাট একটা বেসিক। তার মানে এখানে 400 হবে। এই 400-কে আপনি লিখতে পারেন 400%। 400%। এটাই হলো মূলত অঙ্ক। আসলে এই যে পার ডিভাইড বাই 100, এখান থেকে ডিভাইড বাই পার মানে ওই যে আমরা যে পার কিলোমিটার, পার আওয়ার, ঠিক আছে, পার 100 মানে হলো পার্সেন্ট। পার ডিভাইড বাই হলো 100 মানে পার 100। তো যাই হোক, তাহলে এটাকে আরেকটু ছোট করে আমরা করতে পারি। আমরা 2/8, 2-কে 8-এর সাপেক্ষে করছি তো 2/8 আগে ভগ্নাংশে প্রকাশ করলাম। 2-এর যার সাথে এর আছে তাকে হরে দিবেন, এরপর 8। এরপরে আপনি 100 দ্বারা গুণ করেন। আমার এখানে 100 দ্বারা গুণ করেন। 100 দ্বারা গুণ করলে 100 মানে 100% দ্বারা গুণ করেন। বাই দ্য ওয়ে, 100% দ্বারা গুণ করলে কি মান চেঞ্জ হবে না? না, যেহেতু 100% মানে হলো 100/100, যেহেতু 100% মানে 100/100, তাহলে 100% মানে হলো 100/100। তার মানে আপনি বুঝতে পারছেন এটার মান 1।
তার মানে 100% দ্বারা গুণ করছেন আপনি যখন, তখন আসলে 1 দ্বারা গুণ করছেন, তার মানে মানের কোনো পরিবর্তন কিন্তু হলো না। তাহলে পার্সেন্ট এখানে কাটাকাটি করে সুন্দরভাবে আরেকটু ছোট করে আসলো, এটা 400%। তাহলে এগুলো আপনারা জানেন, তারপর আমার কাজ হলো একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, এগুলো জানেন। তাহলে পরের কোশ্চেনটা আপনারা সলভ করে দ্রুত অ্যান্সার করেন তো দেখি। 5-এর কত শতাংশ 7 হবে? আমি সবার কাছ থেকে দ্রুত অ্যান্সার পেতে চাই। সবাই আমাকে দ্রুত অ্যান্সার করে আমাকে একটু আনন্দিত হওয়ার সুযোগ দান করেন। ভেরি গুড, অনেকে করেছেন। নুসরাত জাহান করেছেন, এস এ আলম করেছেন, নদীর তীরে কাশফুল করেছেন, কানিজ শারমিন করেছেন, অনেকেই ভেরি গুড, আপনারা ম্যাথে খুবই ভালো। তো যাই হোক, আমাদের যাদের মনে আছে ম্যাথ, যাদের মনে নাই, তাদের সবার জন্য আমাদের এই ক্লাস। তাহলে 5-এর কত সংখ্যা? 5-এর আমি আগেই বলেছি, যার সাথে এর আছে তাকে হরে পাঠিয়ে দেন, বাকিটাকে লবে, এই হলো ভগ্নাংশ। এখন হলো 5-এর 7, এখন করে শতাংশ, তাহলে 100% দ্বারা গুণ করেন। 100%, তাহলে 100% দ্বারা যখন গুণ করবেন, তখন 5 100-র মধ্যে যাবে 20 বার, তাহলে আপনি বলবেন কত? 7-20-এ 140, 140% শতাংশ বা পার্সেন্ট। আমরা পার্সেন্ট কথাটা হয়তো বেশি ব্যবহার করি, তাহলে 140। তাহলে 2-এর আমাদের এটা 5-এর কত সংখ্যা 7 হবে? আমরা অ্যান্সার করব ডি। আমাদের অ্যান্সার হওয়া উচিত কত? আমাদের অ্যান্সার হওয়া উচিত ডি। নেক্সট কোয়েশ্চেন আপনারা দেখে নেন এবং দ্রুত সলভ করেন। দেখি কে করতে পারেন। 15 গজ কাপড় রফিক ও মাসুদের মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে হবে যেন মাসুদ রফিকের অংশে 2/3 পায়, অর্থাৎ রফিক যা পাবে তার 3/2 ভাগ পাবে মাসুদ রফিকের, এটাই হলো মূল রিলেশন। এটা মাসুদ রফিকের 2/3 যেন পায়, এটা নিশ্চিত করতে হবে। তাহলে মাসুদ কত গজ কাপড় পাবে, এটা আমাদের ঠিকঠাক করতে হবে। তাহলে কাপড় হলো কিন্তু মোট 15 গজ। তাহলে 2/3 মানে কি, এটা আগে বুঝতে হবে। 2/3 ইংলিশে বলে 2/3। 1/3 হবে, কিন্তু 2 হলে থার্ডস হবে। এটা 1x 2x এর মতো ব্যাপার আর কি। তাহলে 2/3, তাহলে 3/2 ভাগ, যেটাকে আমরা বাংলায় বলবো 3/2 ভাগ। তাহলে মাসুদ রফিকের, তাহলে রফিকের তার মানে তুলনা করেছে কার সাপেক্ষে? রফিকের, যার সাথে এর আছে তারটা আগে ধরবেন, এখানে যেহেতু ভগ্নাংশ জড়িত। তাহলে রফিকেরটা আর ধরলাম, আমি এখানে লিখছি রফিক, উপরে দেখেন রফিকেরটা আর ধরলাম, এই আর কে আমি 3x লিখলাম। 3x, আমি 3x লিখলে হয়তো ভালো হতো, এটা যেহেতু বাংলায়। তো যাই হোক, মাসুদ হবে এই 3x এর কত? 3x এর 3/2 ভাগ, 3/2 ভাগ। তাহলে কত হলো? এটা 3 কাটা, দেখেন লালটাই শুধু এখানে, ওখানে আবার একটা দাগ আছে, ওইটা কিন্তু না। তাহলে আমরা পেলাম 2x। তাহলে এইবার টোটালটা দেখেন, 3x আর 2x কত? 5x। তাহলে 5x ইকুয়াল টু কত? মোট কাপড় কত? 15। তাহলে x কত? x কিন্তু 3। আমরা এখানে ভগ্নাংশ অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু 3x ধরেছি, x ধরিনি। তাহলে 3x ধরার কি কারণ? 3x ধরার কারণ হলো ভগ্নাংশ অ্যাভয়েড করা। এখন মাসুদ কত পাবে? মাসুদ কিন্তু 2x, মাসুদ কিন্তু এটা। তাহলে এটাই যেহেতু অ্যান্সার, তাহলে এটার সাথে মিলিয়ে তাহলে 2 ইন্টু 3 আমাদের অ্যান্সার হবে 6। এটা হলো একটা নিয়ম, আমরা এলজাবরা ব্যবহার করে করলাম। রফিকেরটা আগে ধরলাম কারণ রফিকের সাথে তুলনা করেছে, তো রফিকেরটা 3x ধরলাম কেন? কারণ 3/2 ভাগ বলেছে, এই জন্য যেন আগে থেকে যেন ভাগ দেওয়ার ব্যবস্থাটা রেখে দিলাম। এটা হলো একটু প্রোঅ্যাক্টিভ হওয়া আর কি, আগে থেকেই আপনি একটু দূরদৃষ্টি সম্পন্ন হলেন, যেটা সামনে লাগবে সেটা আগে আপনি রেখে দিলেন, না হয় ভগ্নাংশ শেষে এটাকে হিসাবটা কঠিন করে ফেলতো। আচ্ছা, এটা একটা নিয়ম। তাহলে এখানে রফিকেরটা 3x, মাসুদটা 2x, তাহলে পেলাম 5x। 5x মানে হলো মোট কাপড়, মানে হলো 15, x এর মান 3। তাহলে মাসুদেরটা চেয়েছে 2x, তার মানে 2x মানে আমরা পেয়ে গেছি 3। আমাদের অঙ্ক শেষ। কিন্তু অঙ্ক শেষ হলো, আমি এখানেই শেষ করব না, আমি একটু ওই যে বললাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসগুলো দেখা, এটাই কিন্তু শেখার মজা, আসল মজা কিন্তু এখানে। তাহলে একদম আপনি পরিপূর্ণভাবে জানবেন, আপনি শুধু একটা পর একটা অঙ্ক করবেন না, আপনি একটু জিনিস পরিপূর্ণভাবে আপনি কনসেপ্ট ক্লিয়ার করবেন। দেখেন আমাদের 3/2 ভাগ, এটা যদি আমরা রফিক হয়, এটা যদি মাসুদ হয়, তাহলে এখানে আমরা বলতে পারি এটা 3, এটা 2, এটা 2। তাহলে এখানে মোট কত হলো? এখানে হলো 5।
এখানে 3 আর 2, এটা 2 কেমন আসলো? 3 ভাগের 2 ভাগ করে। এখানে এই যে এটা 3 ভাগের 2 ভাগ, 3 এর 3 ভাগের 2 ভাগ করে কিন্তু 2 আসলো। এটা খেয়াল করবেন। তাহলে এখানে ভাগ হলো 5, এখানে ভাগ হলো 5, কিন্তু আমাদের তো বানাইতে হবে 15, আমাদের বানাইতে হবে কত? 15। তাহলে 15 বানাইতে হলে 5 কে যদি 15 বানাই আমার 3 গুণ করা লাগবে। তাহলে আপনি দেখেন এখানে 3 গুণ করলে 9 হয়, এখানে 3 গুণ করলে 6 হয়। আপনি অনেক দ্রুত অ্যান্সার পেয়ে গেলেন, কিন্তু এখানে কিন্তু 6 হয়। অনুপাতের মাধ্যমে এটা আরো দ্রুত করা যায়। তাহলে আমাদের অ্যান্সার হলো 6 গজ। আমাদের অ্যান্সার হলো 6 গজ। হ্যাঁ, এটা হ্যাঁ, কেউ কেউ বলছেন বোর্ড ইউজ করতে, কিন্তু আপনারা আসলে অ্যানালগে চিন্তা করছেন, ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটালের মতো চিন্তা করেন। আগে আমি অবশ্যই আপনাদের সমস্যা হলে বলবো, কিন্তু আমি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে দেখেছি আসলে এটাতেই সুবিধা। বোর্ডের চেয়ে আপনারা এখানে ভালো দেখবেন, এখানেই আপনি নোট নেন। হ্যাঁ, এখানে নোট নেন। হ্যাঁ, কিন্তু আমি এইটা কথা দিচ্ছি, আমি এটা আরো দেখবো আপনাদের এখান থেকেই। আপনি একটা নতুন পদ্ধতি, যেমন এই ক্লাসটা অনলাইনে করছেন, এটাই তো নতুন, তাহলে আপনি আবার পুরানোকে টেনে আনছেন কেন? তাহলে আগে নতুনটাতে দেখেন, এটা কেমন লাগে আগে দেখেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমি এটা স্বীকার করছি যে এখানে যেহেতু আমাদের হয়তো একটা, আমি যদি একটা কি বলতাম, আমি যদি একটা হোয়াইট বোর্ড প্যাড, যেটা ডিজিটাল প্যাড যদি পেতাম, তাহলে হয়তো এটা আমি আরো সুন্দর করে লিখতে পারতাম। কিন্তু এখন যেহেতু মাউস টেনে লিখতে হয়, লেখাটা অনেকটা সুন্দর করা যাচ্ছে না। কিন্তু এখানে সুন্দর অসুন্দরের চেয়ে আসলে আপনাদের মনোযোগ এবং আপনারা ওখানে দেখা। তো আমার কাছে বোর্ডের চেয়ে এটা আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি, আমি নিশ্চিত এটা, এখনো পর্যন্ত আমি নিশ্চিত, কিন্তু আমি ওপেন টু চেঞ্জ, আমি আরো দেখবো। এই জন্য আপনি আপাতত এটা ইয়েতে দেখেন, আমি বলবো এটা স্ক্রিনেই দেখেন। আমরা এই পুরো ব্যাপারটাই তো আমাদের নতুন। তাহলে হ্যাঁ, বলুন। বা অনেকে আরো বলেছেন যে আসলে স্লাইড ভালো, হ্যাঁ বেশিরভাগই এটাই বলছেন, কিন্তু কেউ কেউ বলছেন, হ্যাঁ আমি বলবো মানে সবাই এটা জাজ করেন, অ্যানালাইজ করেন। মানে আমি সবসময় একটাতে অভ্যস্ত, আমি সেটাকে যেন সবসময় ভালো মনে না করি, আমি ডিফারেন্ট ডিফারেন্ট মেথডে করব, এবং সেটাকে আমরা কি বলবো, ম্যাথ পড়তে হবে কেন? ম্যাথ তো করে দিচ্ছি। হ্যাঁ, সম্রাট, সম্রাট শাহজাহান, ম্যাথ পড়তে হবে কেন? আপনি তো ম্যাথ করছেন, পড়ছেন কোথায়? এটা আপনি পড়ছেন বোর্ডে হলে লেখা হয়, যে লেখাটা আমি বোর্ডে লিখতাম সেটা এখানে লিখছি ভাইয়া। হ্যাঁ, আপনি মনে হয় আপনার জাজটা আর একটু রিথিং করা উচিত, আপনার পুনরায় চিন্তা করা উচিত। এখানে তো আমরা ম্যাথটা করছি, আমরা কি পড়ছি? আর আপনি পড়েই যদি করা যায়, সেখানে আপনি আবার লিখবেন বা কেন? সুতরাং এখানে আপনার ইফেক্টিভ কাজটা কিন্তু এখানেই হচ্ছে। হ্যাঁ, ইফেক্টিভ কাজটা এখানেই হচ্ছে। বোর্ড এক সময় ছিল না, মানুষ কলা পাতাতে লিখতো, তারপর বোর্ড আসছে কয়দিন পৃথিবীতে। হ্যাঁ, এখন বোর্ডও উঠে যাবে, নতুনটাতে অভ্যস্ত হন। এই যে ফেসবুক, আগে কখনো চিন্তা করেছিলেন এই ব্যাপারে ক্লাস করবেন? এই প্যান্ডেমিক এসে আমাদেরকে এটাও শিখে ফেললো। তাহলে এখন আমরা নতুনটাতে অভ্যস্ত হই, নতুনের জয়গান গাই। তাহলে আমরা এটা করে ফেললাম। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমরা জানি যে আমাদের যোগফল একটা সূত্র, সাধারণ সূত্র হলো s সমান s হলো যোগফল, n ইন্টু n হলো একদম শেষ সংখ্যা, এটা হলো ক্রমিক সংখ্যার যোগফল, n ইন্টু n প্লাস 1, এটা ডিভাইড বাই 2। এটা কখন? 1 থেকে শুরু হলে, 1 থেকে শুরু করে দেখেন এখানে লিখছি না, বোর্ডে হয়তো একটু লেখাটা একটু হয়তো ফন্ট সুন্দর হইতো, শুরু করে ক্রমিক সংখ্যার যোগফল, ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে এই যে লিখছি, যেটা বোর্ডের কথাটা এখানে লিখছি, ক্রমিক সংখ্যার যোগফল, এটার সূত্র হলো এটা। এই সূত্রের সুবিধা আছে, অসুবিধা আছে। এই সূত্রের সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধা হলো 1 থেকে শুরু করলে আপনি ক্রমিক সংখ্যার যোগফলগুলো সহজে পাবেন। অসুবিধাটা হলো এখানে যদি আপনি ক্রমিক সংখ্যা যদি না হয়, তাহলে কিন্তু এই সূত্রটা আপনার কাজে লাগবে না, তখন ডিফারেন্ট সূত্র আপনাকে ব্যবহার করতে হবে। আবার 1 থেকে শুরু না হলে এটা কাজে লাগবে না, তার মানে 1 থেকে শুরু না হলে এই সূত্র কাজে লাগবে না, আবার এই ক্রমিক সংখ্যা না হলেও কাজে লাগবে না। তাহলে আপাতত আমরা এই অঙ্কটা করি, তারপর আমি অন্যান্য সূত্র কি আছে সেটা দেখবো, এটার সূত্রের বিকল্প ফর্ম দেখবো। তাহলে আমাদের সামকে কি লিখতে পারি? সামকে লিখতে পারি s মানে সাম 1 প্লাস n ইন্টু, তাহলে 1 থেকে 100 পর্যন্ত 100টা সংখ্যা, তাহলে 100 ইন্টু কত? 100 প্লাস n প্লাস 1
ডিভাইড বাই 2, তাহলে আপনি পাবেন 101 কে 100 দ্বারা গুণ, তাহলে 101 কে 100 দ্বারা গুণ করলে এটা হবে, এটা অর্ধেক করবেন, তাহলে শুরুতে আসবে 5, তারপরে আসবে বলেন শুরুতে আসলো 5, তারপর নামলো 0, তারপর হলো এত, তার মানে 5050, 10,010 হয়ে গেল। তাহলে আমাদের 5050 আমাদের অ্যান্সার হলো এটা। তাহলে আমি কি বলেছি, 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল, এখানে আমি সূত্রগুলো লিখেছি, ভালো করে খেয়াল করেন। এই যে এই জায়গাটা সূত্র লিখেছি, সূত্র কি, s সমান n ইন্টু n+1 ডিভাইড বাই 2। এই সূত্রের আমি সুবিধা অসুবিধা ইতিমধ্যে বলেছি। যেহেতু কিছু অসুবিধা আমাদের চোখে পড়েছে, তাহলে আমরা একটু নতুন ইয়েতে যাব। তো আমি একবার নতুন ভাবে অঙ্কটা করি। আমাদের এই সাম মানে হলো আমরা বলতে পারি, এখানে যদি আমরা বলি যে এটা হলো মানে সিরিজের ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে, যে কোনো সমান্তর ক্ষেত্রে ফার্স্ট প্লাস লাস্ট, এফ মানে ফার্স্ট, এল মানে লাস্ট, ডিভাইড বাই 2 ইন্টু এন। এই যে ব্র্যাকেটের মধ্যে আছে এটা কিন্তু অ্যাভারেজ, আমরা জানি অ্যাভারেজ কেন দ্বারা, তার মানে এখানে যদি এটা সুবিধা হলে এটা অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এখানে যে কোনো ধরনের সমান্তর ধারা হলে চলবে, কত দ্বারা শুরু হবে, ওই সাধারণ অন্তর কত, এগুলো কোনো ব্যাপার না। সাধারণ অন্তর 1 হোক বা না হোক, আগের যে সূত্রটা n ইন্টু n+1 ডিভাইড বাই 2, ওই সূত্রটা 1 থেকে শুরু হতে হবে এবং সাধারণ অন্তর 1 হতে হবে ক্রমিক সংখ্যা। আর এই সূত্রের জন্য কিছুই লাগবে না এগুলো। তাহলে আমরা এখানে যদি বসাই একই, তাহলে ফার্স্ট মানে হলো একই মান আসবে। তাহলে আমরা বলবো, এখানে যদি আমরা বসাই ওই সূত্রে আমি মান বসাচ্ছি, এস মানে, তাহলে আমরা বলবো আমাদের এফ এর মান হলো 1 থেকে শুরু, এল এর মান লাস্ট মানে 100 গিয়ে শেষ, তারপর ডিভাইড বাই 2 ইন্টু 100। আপনারা হিসাব করে দেখেন, হুবহু আগের ব্যাপারটাই আসে। আমাদের 101 কে 100 দ্বারা গুণ হবে, তাহলে 101 ডিভাইড বাই 2, তাহলে আমাদের এই পৃষ্ঠা শেষ হয়ে গেল। তাহলে আমরা বোর্ডের কাজটা আমরা এখানে স্লাইডের উপরেই যেখানকার কাজ সেখানেই করছি। আপনি যখন পড়তে বসেন, আপনি কি বোর্ডে করেন? পরীক্ষার হলে আপনি কি বোর্ডে করবেন? পরীক্ষার হলে আপনি জানেন বোর্ডে করবেন, আপনি এইভাবে রাফ করবেন। এবং এটা বোর্ডের কাজটাও হয়ে যাচ্ছে, এটা আরো ভার্সেটাইল, জাস্ট একটু অভ্যস্ত হওয়ার ব্যাপার, আর কিছু না। এবং হয়তো কিছু ডিভাইস লাগালে এটা আরো অনেক সুন্দর করে করা যেত, আরো অনেক সুন্দর করে করা যেত। তো একসময় ইনশাল্লাহ হবে, আপনারা অপেক্ষা করেন, ডিভাইসও হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন আমরা তাহলে এখান থেকে তাহলে এই পৃষ্ঠাটা আমরা শেষ করলাম। এখানে যাওয়ার আগে একটু মুছে দিয়ে যাই, এগুলো ক্লিন করে যাই। যেখানে যাবেন, ওই যে যেখানে যাবেন একটু মানে আগে যেরকম আপনি যেরকম পেয়েছেন তা সেরকম করেন, অথবা তার চেয়ে ভালো করেন। সেটা ওয়াশরুম হোক বা যে কোনো রুম হোক, অর্থাৎ আপনি যেন ময়লা করে না, এই জন্য একটু যাওয়ার আগে ক্লিন করে যাওয়া আর কি। আচ্ছা, তাহলে আমরা গেলাম পরবর্তী স্লাইডে। তাহলে এইবার আমরা পেয়েছি স্পেলিং এন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে স্পেলিং এন্ড ল্যাঙ্গুয়েজ, এটা এখানে একটা প্রশ্ন, আপনার প্রশ্নটাতে চলে যান। এখানে বুঝতে যাচ্ছে, নাম থেকেই বোঝা যাচ্ছে এটা কিসের। তো আমরা যাচ্ছি, হ্যাঁ এটা মনোযোগী থাকলে, হ্যাঁ একটা সুন্দর বলেছেন ফারজানা, আপনার কমেন্টটা আমি বিশেষ করে এটা ঠিক আছে। আপনার তারপরে একটু মনোযোগী থাকলে আরো ইয়ে হবে। তারপরে আপনাদের এটা আমি কনসিডার করব, একটু কনসিডার করব। তারপর আপাতত এইভাবে আপনারা করেন প্লিজ। ইনশাল্লাহ আমরা সবাই মিলে, আমরা যদি একটু মায়া ছড়ানোর মাধ্যমে, আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যদি আমরা ক্লাস করি, আমরা অনেক বেশি বেনিফিটেড হবো। তারপর নতুনের সাথে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে। সবসময় হাতে লেখা যে অনেক গুড করে সুন্দর করে হতে হবে। আপনি যখন ম্যাজিস্ট্রেট হবেন, আপনি যখন মানে প্রশাসনে কাজ করবেন, তখন এমন এমন ডকুমেন্ট আপনার হাতে আসবে যেগুলা অনেক আগে দলিল দস্তাবেজ আপনার হাতে আসবে, এগুলো লেখায় উদ্ধার করা যাচ্ছে না, ওগুলো আপনাকে পড়তে হবে। তো তাহলে সবসময় সুন্দর হাতে একদম ছাপার হরফে লেখা পড়বেন, এমনটা আশা করা বৃথা। আপনি যেখানে যেমন যেটা যখন পাচ্ছেন সেটাকে বেশ ধরে নিয়ে ওখানেই কাজটা আপনার সেরে ফেলতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এখন অনলাইন ক্লাস, আমি এটা আসলে এনজয় করছি, বিলিভ মি। আমি বোর্ডের চেয়ে এটা কিন্তু আমি এনজয় করি, এবং আমি টেস্ট করে দেখেছি। আজকে ক্লাসটা নেওয়ার আগে আমি আধা ঘন্টা কিন্তু এখানে টেস্ট করেছি, এখানে টেস্ট করে তারপর আপনার ক্লাস নিচ্ছে, এবং আমি আরেকজনের সাথে লাইভ করে পার্সোনালি তার সাথে কেমন সেটা দেখেছি। তাহলে আপনারা যেটা বলেন আমি মানবো না, আমার এক্সপেরিমেন্ট বলছে এটা। তারপর আপনাদেরটা আমি বিবেচনা করছি এটা না, আমি অলওয়েজ কি করি, আমি যে সিদ্ধান্তে পৌঁছি এটা হলো আপাতত সিদ্ধান্ত, কিন্তু পরবর্তীতে আবার এটা আরো চেঞ্জ হতে পারে।
আমি অপরিবর্তনীয় মানুষ না, আমি সুপরিবর্তনীয় মানুষ, কিন্তু এটা যৌক্তিক ভাবে হতে হবে। তো যাই হোক, নিচের অক্ষরগুলো দিয়ে শব্দ গঠন করুন। তাহলে এখানে এখানে আমাদের শব্দগুলো কি, এখানে শব্দগুলো আমি এখানে উপরে যেতে হবে। এই যে অক্ষরগুলো কি, র, লা, দা, প, ফ, ল। তাহলে আপনারা দ্রুত দেখি ভাইয়া এখানে দ্রুত অ্যান্সার করে ফেলেন, তো দ্রুত অ্যান্সার করে ফেলেন। এখানে অনেক ব্রিলিয়ান্ট লোকজন আছেন, অনেক মেধাবী লোকজন আছেন, আমি তাদের কাছ থেকে অ্যান্সারটা জানতে চাই। তারা আমাদেরকে অ্যান্সারটা দিয়ে আমাদের সাথে আছেন, সাথে থাকেন, আমি অনেক আনন্দিত হব এখানে যদি আপনারা অ্যান্সারটা দেন। তাহলে তাহলে প্লিজ অ্যান্সারটা দিয়ে দেন, অ্যান্সারটা দিয়ে দেন। কত হবে? একদম প্রথমটা আমি উদাহরণটা জানতে চাচ্ছি, ভাইয়া, উদাহরণটা জানতে চাচ্ছি। লেখা বুঝতে যদি সমস্যা হয়, সাথে সাথে কথাটাও শুনতে হবে। হ্যাঁ ভাইয়া, লেখা যদি বুঝতে সমস্যা হয়, আপনারা অনেকে কোথায় লেজারে চলে গেছেন, আমি লেজার না, আমি কিন্তু উপরে আছি, উপরে 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 একদম হলুদ ছিটে, হলুদটাতে থাকেন, একদম ধারাবাহিক ভাবে আসেন। হ্যাঁ, একজনের কাছ থেকে আমি অ্যান্সার পেয়েছি, কার কাছ থেকে? আমি সাফায়েতের কাছ থেকে, সাফায়েতের কাছ থেকে আমি অ্যান্সার পেয়েছি। ভুল উচ্চারণের জন্য আমাকে মাফ করবেন। আমি রবিউল ইসলামের কাছ থেকে সঠিক অ্যান্সার পেয়েছি। আমি ইসমাইল হোসেন মাসুদের কাছ থেকে সঠিক অ্যান্সার পেয়েছি। শাপলা রানীর কাছ থেকে পেয়েছি। অনেক ধন্যবাদ। ফারজানা শারমিনের কাছ থেকে পেয়েছি। আপনারা অনেকে অ্যান্সার করেছেন, অনেকেরটাই সঠিক হয়েছে, সবার নাম আমি বলতে পারিনি। তাহলে এখানে একটা, হ্যাঁ, আপনি যে শব্দ, যদি আপনার শব্দ ভান্ডার যদি মানে রিচ না হয়, সমৃদ্ধ না হয়, তাহলে কিন্তু এটা কি করা যাবে, এটা কিন্তু রিচ যদি না হয়, তাহলে কিন্তু আপনি এটা অ্যান্সারটা দিতে পারবেন না, আপনার অনেক সময় লেগে যাবে, খুঁজতে 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 হয়রান। পারমুটেশন কম্বিনেশন করলে একটা ছোট অঙ্ক করে ফেলি, এখানে আসবে কয়টা আছে? 6, এখানে ফ্যাক্টরিয়াল 6, ফ্যাক্টরিয়াল 6 এর মান কত? 6 ইন্টু 5 ইন্টু, একটা অঙ্ক করে দিচ্ছি বিন্যাস হবে, যারা জানেন এটা তো জানেন, যারা জানেন না পরে তো এগুলো আসবেই, তখন ব্যাখ্যা করব। মোট রেজাল্ট আসবে এত পারমিশন কম্বিনেশন করলে, তার মানে 30 4 120, 120 এ 6 720 আসবে, 720টা পারমিশন কম্বিনেশন রেজাল্ট আসবে। তার মানে আপনার যদি শব্দ জানা না থাকে এবং আপনার যদি ল্যাঙ্গুয়েজ এবং স্পেলিং এ যদি আপনার এটা দখল না থাকে, তাহলে কিন্তু এটা আপনি এটা পেতে অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখানে তাহলে আমাদের প্রথমটা হচ্ছে এখানে কি হবে বলেন? আসলে আমাদের হলুদ শীটের অ্যান্সার হবে একটা বাংলা, একটা কঠিন কঠিন শব্দ আছে, অতটা প্রচলিত না, তারপর আমরা এটা কাছাকাছি শব্দ ব্যবহার করি, ওই যে ফাফর নেই যে, ফফর দালাল, ফপর দালাল, ফপর দালাল। তাহলে দালাল, তাহলে শব্দটা হবে ফপর দালাল। আমি লিখে দিচ্ছি, শব্দটা হবে ফ, দেখেন আমার কাছেটা, ফর দালাল, দালাল, ফপর দালাল। তাহলে হলুদ শীতের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি, হলুদ শীতের অ্যান্সারটা হবে ফপর দালাল। তাহলে এবার আমরা প্রথমে এই চুজ কারেক্ট স্পেলিং, আমরা এটাতে আছি, এক্সিলারেট, এক্সিলারেট একটা শব্দ আপনারা জানেন, এক্সিলারেট। তাহলে এক্সিলারেট, এক্সিলারেট মানে কি? ত্বরণ মানে হলো এক্সিলারেশন, তাহলে যখন ভার্ব হয়ে যায় অর্থাৎ গতি বাড়ানো, তখন হলো এক্সিলারেট করা। যেমন গাড়িতে এক্সিলারেটর থাকে, তাহলে এক্সিলারেট। তাহলে আমি অনেকের কারেক্ট অ্যান্সার পাচ্ছি, আনাফ খান পাচ্ছি, তারপর হলো আমি রিদওয়ানুল হক পাচ্ছি, জেনি আক্তারের কাছ থেকে পাচ্ছি এক্সিলারেট, ভেরি গুড, এক্সিলারেট, সবাই অনেকে বলেছেন। হ্যাঁ, এগুলো আসলে স্পেলিং এর ব্যাপার, এটাই হবে এক্সিলারেট। তাহলে এরপরে কারেক্ট স্পেলিং সুনামি, এটা করছি, সুনামি। তাহলে দেখেন সুনামি, সুনামির অ্যান্সার কোনটা হবে? সুনামি, তার মানে সুনামি, যতই সুনামি টুনামি, ওই নিউমোনিয়ার মতো, ওই সাইকোলজি আগে একটা স্টক করে এসে বসে থাকে, সাইকোলজিস্টের মতো, সাইকোলজির মতো। তাহলে একটা টি থাকবে, সুনামি হয়তো কি জানি, হয়তো এটা উচ্চারণটা ওইভাবে একটু সফট করে হবে, এই জন্য সুনামি। তো যাই হোক, সুনামি। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ, এখানে শব্দটা মানে লেজার এর মতো দেখাচ্ছে, তাহলে আপনারা এটা দ্রুত অ্যান্সার করে ফেলেন, এটা কারেক্ট স্পেলিংটা করে ফেলেন। তাহলে আমি এখন আছি
লেজার শব্দের কারেক্ট স্পেলিং কোনটা আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে শুনতে চাচ্ছি। লেজার শব্দের কারেক্ট স্পেলিং কোনটা? তাহলে লেজার, আমরা একটু ইয়াটা দেখলে লেজার, তাহলে কোনটা? লেই আছে, লেই, লেই, তাহলে এটা লেই কোথায় আছে সেটা মিলাইলেই আমরা মনে পেয়ে যাই, তার মানে আমাদের অ্যান্সার হবে খ। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। ভেরি গুড, অনেকে কারেক্ট অ্যান্সার করেছেন। প্রিয়াঙ্কা বণিক, আপনার অ্যান্সার কারেক্ট হয়েছে, ভেরি গুড। সাহা মমিতা সৃষ্টি, আপনার অ্যান্সার কারেক্ট হয়েছে, অনেকের সবারই ইনফ্যাক্ট কারেক্ট হচ্ছে। তাহলে হুইচ চুজ দ্য কারেক্ট স্পেলিং, পরেরটা তাহলে সুপারসিড, সুপারসিড, সুপারসিড। এই যে সিড বানান আছে, এই যে সিড বানান আছে, এই দিনে আমরা কথা বলি বহুত রকমের সিড আছে, বহুত রকমের সিড। একটা হলো এস ডাবল ইডি, একটা হলো সিইডি, একটা হলো সি ডাবল ইডি, সি ডাবল ইডি, আর একটা হলো এসইডি। তো এই সিড বানান যেটা এস ডাবল ইডি সেটা বীজের সাথে রিলেটেড, বীজ লিখেছি বীজ। আর বাকি যে বীজ ছাড়া অন্য যে সিড গুলা সেটা এটা 3 রকম সিড হতে পারে। আমি এখানে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি এখানে এখানে আমি বীজের অনেকগুলো শব্দ লিখেছি আমি। এই যে দেখেন এক্সিড বানান, এই যে দেখেন কোনগুলা সিইডিই দিয়ে, এই সিইডি দিয়ে কোনগুলা, এই সিইডি দিয়ে কোনগুলো দেখেন এখানে, এই যে এক্সিড, এক্সিড, তারপর হলো এই যে সিড, নিজে একটা শব্দ, কনসিড, সবগুলা ডিকশনারি থেকে দেখে নেবেন। ইন্টারসিড, প্রিসিড, রিসিড, তারপর হচ্ছে সিসিড, তারপর এক্সিড, তারপর এখানে আবার আলাদা করে আমি দেখেন সি ডাবল ইডি দিয়ে লিখেছি। তাহলে সিড, প্রসিড, সাকসিড, সুপারসিড, তাহলে এগুলো আপনি লিখেছি। তাহলে এখানে আপনারা এখানে লিস্টের মধ্যে আছে। এই বানানগুলো কিন্তু আসলে সচেতন ভাবে শেখা দরকার, অভ্যাস করা দরকার। বানান শেখা হলো অভ্যাসের উপর, যে যত লিখবে, যে যত শব্দ ব্যবহার করবে, সে আসলে বানান ভালো মনে রাখতে পারবে। না লিখলে বানান মনে থাকে না। তাহলে এটা আপনি, এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে ঘ, আমাদের অ্যান্সার হবে ঘ। আমি আবার পয়েন্টারটা আরেকটু চেঞ্জ করে নিই, অ্যান্সার হবে ঘ। এরপরে আমরা পাচ্ছি অ্যাসার্টিন, বানান কোনটা? দ্রুত আপনারা অ্যান্সার দিয়ে জানান। অ্যান্সার অ্যাসার্টিনের অ্যান্সার কোনটা? অ্যাসার্টিন, তাহলে এ এস, তারপর কি হবে? সিই আর, হ্যাঁ অনেকেই ঠিক মতো লিখেছেন। তারপর কি? টেইন, টেইন, এ এস সি আর, অ্যাসার্টিন। তাহলে অ্যাসার্টিন বানানটা হবে কোনটা? অ্যাসার্টিনের বানান হবে, এই যে আমি সবুজ মার্ক করেছি এখানে, এখানে দেখেন সবুজ মার্ক করেছি, অ্যান্সার হবে ক, অ্যান্সার হবে ক। এরপরে হিউমারাস শব্দের স্পেলিং চাচ্ছে, আপনারা এটা জানেন অলরেডি। হিউমারাস, হিউমারে যদিও একটু আমেরিকানরা ও ইউ দিয়ে লেখে, আর ব্রিটিশরা কি দিয়ে লেখে? ব্রিটিশরা ও ইউ দিয়ে লেখে, আমেরিকানরা শুধু ও দেয় মাঝখানে এম এর পরে, বিহেভিয়ার এগুলোর মতো। তাহলে যাই হোক, হিউমারাস বানান যখন লিখবেন তখন কিন্তু আর ইউটা থাকবে না। তাহলে হিউমারাস, আপনারা এখন তাহলে দ্রুত অ্যান্সার করেন। হিউমারাস তাহলে বানান কোনটা? হিউমারাস তাহলে বানান কোনটা হবে? সবাই দেখেন হিউমারাস বানান কোনটা হবে? হিউমারাস কোনটা? ভেরি গুড, অনেকে কারেক্ট অ্যান্সার করছেন। হিউমারাসের অ্যান্সার হবে খ, খ, তাহলে এটা হবে। নেক্সট আমাদের কোশ্চেন হলো লাস্ট ওয়ান, এই পেজের সর্বশেষ প্রশ্ন। মিসস্পেল অর্থাৎ ভুলভাবে বানান করা, ভুলভাবে লিখা, ভুলভাবে বানান করা, বানানে ভুল করা, মিসস্পেল। তাহলে দেখেন তো কোনটা হবে? দ্রুত অ্যান্সার করে ফেলেন। মিসস্পেলের বানান কোনটা হবে? মিসস্পেলের বানান হবে মিস, MIS, মিস। আসলে যদিও MISS তারপর স্পেল, কিন্তু এস প্রাপ্তিটা হবে না, তাহলে মিসস্পেল। তাহলে মিসস্পেল হলো MISS PELL, তাহলে মিসস্পেল বানান হবে কোনটা? অ্যান্সার হবে বি। তাহলে আমরা শেষ করলাম স্পেলিং এন্ড ল্যাঙ্গুয়েজের, আমরা কিছু জিনিস শেষ করলাম স্পেলিং এন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে দেন আমরা যাব, আমাদের পরবর্তীতে আছে মেকানিক্যাল রিজনিং। মেকানিক্যাল রিজনিং, প্রথমে হলুদ শেড, আপনারা কেউ কেউ হলুদ শেড করেন না, উপরের হলুদ ওইটা দেখতে না। সাইফুল ইসলাম, সাইফুল্লাহ হাসান, সাইফুল্লাহ হাসান, আপনি ভাইয়া মোবাইলটা
ল্যান্ডস্কেপে ধরেন, মানে এইভাবে ধরেন মোবাইলটা, মানে খাড়া করে না, এইভাবে না, এইভাবে ধরেন, তাহলে আপনি ভালো দেখবেন। আর সবাইকে বলছি মোবাইল থেকে দেখার জন্য ভালো করে দেখেন। তাহলে এরপর আসেন, আমি ইনফ্যাক্ট আমার সামনে একটা মোবাইল খোলা রেখেছি, আমি যদিও পিসি থেকে করছি কিন্তু আমি মোবাইল খোলা রেখেছি, জাস্ট স্ক্রিনটা আপনারা কি যেমন দেখেন আমি যেন ওইরকম দেখতে পাই। হয়তো আপনার বললেন আমি তো কাছে আছি, না ভাই, নেটওয়ার্কের মাধ্যমে কাছে দূরে একই জিনিস। তাহলে আসেন, তাহলে এখানে মেকানিক্যাল বলেছে আয়নার মধ্যে একটি ঘড়িকে কেমন দেখায় তার ছবিতে দেখাও। আয়না আসলে কি করে, আপনি আয়না যদি ভার্টিক্যালি রাখেন, এইভাবে খাড়া করে যদি আয়না রাখেন, তাহলে সে কি করবে, ডান দিকেরটা বাম দিকে মনে হবে, বাম দিকেরটা এটা আমি শুধু এইরকম অবস্থানের জন্য বলছি। এরকম অবস্থান রাখলে কিন্তু অন্য কথা। এরকম অবস্থান যখন আয়নাকে রাখবেন, এরকম, হ্যাঁ, এভাবে রাখলেন, এভাবে যদি আয়নাকে রাখেন, তাহলে এটা যা করবে, বামকে ডান করবে, ডানকে বাম করবে। হ্যাঁ, তাহলে ডান বামকে চেঞ্জ করে দিবে। আরেকটা জিনিস করে, যেটা আপনার পিছনে দূরে সেটাকে সামনে বেশি দূরে নিয়ে যাবে। এই দুইটা জিনিস করে। তো আমরা এখানে 3 ডাইমেনশন চিন্তা করছি, আমরা 2 ডাইমেনশন চিন্তা করছি। তাহলে বলা হচ্ছে আয়নার মধ্যে একটি ঘড়িকে যেমন দেখায় তার ছবিতে দেখা যাচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? আয়নার মধ্যে একটি ঘড়িকে যেমন দেখায় তা কোন ছবিতে দেখা যাচ্ছে? তাহলে দেখেন, এটা তো বাম ডান উল্টো হয়নি, 12 তো এইভাবে দেখা যাবে না, 12 এর 1 তো চলে যাবে ডান পাশে, তাহলে এটা কিন্তু আসেনি। এখানে এটাও হবে না, এটাও হবে না, প্রথমটা হবে না, এটাও হবে না। এটা হবে না কেন? ওই যে 12 নিচে যাবে কেন ভাইয়া, নিচে যাবে কেন, 9 দুই জায়গায় কেন, বহুত ভুল। তাহলে দেখেন এটাতে কিন্তু সবকিছু ঠিক আছে, শুধু অক্ষর না, 9 থাকার কথা বাম পাশে, 9 চলে গেছে ডান পাশে। 12 উপরেরটা ঠিক আছে কিন্তু তার ডান বাম চেঞ্জ হয়েছে। 6 দেখেন ঘুরে গেছে, এই যে 6, এই যে আমাদের সাধের 6, এটা ঘুরে গেলে, ডান বাম ঘুরে গেলে এইভাবে হবে, অনেকটা একের মতো দেখাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা পিএসসির ম্যাটেরিয়াল। ইনফ্যাক্ট বিসিএস মানে পিএসসির ম্যাটেরিয়াল, জাস্ট ওটা সিলেবাস থেকে নেওয়া হয়েছে। কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে, মানে সংযুক্ত অবস্থা আর কি, এটা ড্যাশ ঘুরবে। তাহলে কেমন ভাবে ঘুরবে, একটা অ্যাডভার্ব দরকার, কি কেমন ভাবে ঘুরবে। তা আস্তে ঘুরবে, এখানে চলবে এটা আমাদের দরকার না, আস্তে চলবে, ঘুরবে। ঘুরবে শব্দটা যেহেতু আছে, চলবে শব্দের কোনো দরকার ছিল না, এটাকে আমরা একটা কম্পাইলেশন এরর বলে ধরে নিচ্ছি। তাহলে এইখানে চলবে কোনোটা লাগবে না, এখানে আমি কেটেছি, মানে অপশনটা কাটিনি, চলবে কথাটাকে কেটে দিয়েছি। তাহলে দেখেন, একটা বড় চাকা, একটা ছোট চাকা, তাহলে বড়টা যদি কি করতে হয়, বড়টা দাঁতের সাথে যদি ছোটটা দাঁত ফিট হইতে হয়, ফিট তো হইতেই হবে, তাহলে দূরত্বটা সমান থাকতে হবে। তাহলে ছোটটাতে কিন্তু বড়টাতে দাঁত অনেক বেশি, কথা কথা ছোটটাতে 30টা, আর ওইটাতে আছে কথা কথা 10টা, 30টা 10টা। তাহলে ওইটা 30টা ঘুরতে ঘুরতে এটা 30টা মিলানোর জন্য, ওইটার এক দাঁত তো এটার এক দাঁতের সমান আকার আকৃতির দিক থেকে, তাহলে কমন সেন্স বলে কি, এটা 30টা, তাহলে এটা 3বার ঘুরতে হবে, তারপর 30টা হবে। তার মানে এটাকে অবশ্যই জোরে ঘুরবে, মানে হলো দ্রুত ঘুরবে বোঝাচ্ছে, অবশ্যই দ্রুত ঘুরবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে গ, এটা দ্রুত ঘুরবে। এটা অনেকটা একটা বাচ্চা আর একটা প্রাপ্তবয়স্ক সুস্থ, মানে কি বলে, সুস্থ এবং সুঠাম মানুষ, মানে যদি বাচ্চার হাত ধরে হাঁটে, তাহলে উনি যদি তার নর্মাল স্পিডে হাঁটে, বাচ্চাকে অনেকটা দৌড়াতে হবে, ব্যাপারটা হলো এরকম। তাহলে জোরে ঘুরবে। এবারে দেখেন আবার আয়নাতে ফিরে আসলাম আমরা। তাহলে আয়নাতে ফিরে আসার আগে এটাকে আয়নার মতো ঝকঝকে করে ফেলি আগে। হ্যাঁ, সবকিছু মুছে দিলাম, এখন আয়নার মতো ক্লিন হয়ে গেল। তাহলে এবার আমরা নতুনের জন্য একটু আমরা ভেরিয়েশন আনি। এবার আমি লাল কালিতে যাচ্ছি। আনফেয়ার শব্দটা আয়না দেখলে সঠিক হয় না, আনফেয়ার। তাহলে বামকে ডান করবে, তাহলে এই যে ইউ, এটা চলে যাবে ডান পাশে, প্রথম হলো এটা, ইউটা চলে যাবে ডান পাশে। যাদের ইউ ডান পাশে নাই তারা এটা কিন্তু উল্টাবে না, ইউ কিন্তু উপরে মতো, কারণ ইউ উপরে ডান বাম একই। তাহলে ক বাদ, ডান পাশে জানি ক বাদ, এবং একটা দিয়েই তো আমাদের কেল্লা ফতে, শুধু একটা অক্ষর নিলাম। আর একটু ইয়ে করেন এন, জাস্ট এটা বুঝার জন্য এন। তাহলে এনটা আমি উপরে লিখছি, এই এনটা যদি আয়না লেখেন, এনটা কি হয়ে যাবে, এনটা হয়ে যাবে এই যে যেটা উপরে না, এটা এমনি হয়ে যাবে, বাম পাশটা ডান দিকে চলে যাবে, এটাই অনেকটা দয়ের কাছাকাছি অক্ষর হয়ে যাবে। তাহলে এই যে দেখে নেন, তাহলে এটা সবকিছু মিলছে। আর আপনার দেখেন ই যা ঘুরে যাবে,
ঘড়িতে যখন 8টা বাজে, ভাগ্যি সেখানে একটা ঘড়ি আছে, তাহলে আমাদের তো বুঝতে সুবিধা হয়। ঘড়িটা যখন 8টা বাজে, হ্যাঁ অবশ্য আমাদের এই যে একটা জিনিস ফিজিক্যালি দেখা, এটা হলো কল্পনার চোখে দেখা। কল্পনার চোখ কিন্তু অনেক শক্তিশালী চোখ, আমাদের মেন্টাল অ্যাবিলিটির জন্য ওই জিনিসটা খুব দরকার হয়। কল্পনার চোখ এটা অনেক শক্তিশালী জিনিস, এটাকে শানিত করার চেষ্টা করেন। যারা বোর্ড আছে, অন্ধ মানুষ কিভাবে বুঝে ভাই? অন্ধ মানুষ, কত অন্ধ ব্রিলিয়ান্ট মানুষ আছেন, তারা কিভাবে বুঝে? তারা বোর্ড তো দেখে না, তারা শুনে। হ্যাঁ, আপনি দেখেন চোখ বন্ধ করে কোনো কিছু শুনেন, দেখবেন আপনি অনেক কিছু বেশি শুনছেন, আপনি বেশি শুনছেন। হ্যাঁ, ল্যাংড়া যদি দৌড়ে ফার্স্ট হয়, তাহলে বুঝবেন ল্যাংড়ার কিছু এক্সট্রাঅর্ডিনারি স্কিল আছে। তো ওই স্কিল গুলো আমি বাড়ানোর কথা বলছি। মানে আমরা ল্যাংড়া না হলেও আমাদের জন্য ওই স্কিল গুলা থাকে। আমাদের কোনো দিকে যদি ঘাটতি থাকে, তাহলে বাকি স্কিল গুলা যতটা বাড়তো আমরা চিন্তা করবো একটা স্কিল যখন বাড়াবো, আরেকটা জিরো ধরে নিয়ে আমরা বাড়াবো। তো যাই হোক, তাহলে ঘড়িতে যখন 8টা বাজে, ঘন্টা কাটো মিনিটে কাটার মধ্যবর্তী কোণ কত? ঘন্টা কাটো মিনিটে কাটার মধ্যবর্তী কোণ 8টা বাজে। তাহলে ঘন্টা কাটা কোথায়? ঘন্টা গুলো 8-এর ঘরে। মিনিটে কাটা কোথায়? 12টার ঘরে। তাহলে মাঝখানে কয় ঘরের পার্থক্য? বড় ঘর কয়টার পার্থক্য? 8টা থেকে 12টা। তাহলে 8-এর পরে 9, 10, 11, 12, 4 ঘর। 4 ঘর। তাহলে 4 ঘর দূরে আছে। এখন দেখতে হবে এক ঘরে কত ডিগ্রি, এক ঘরে কত ডিগ্রি। আপনি বিভিন্ন ভাবে হিসাব করেন। ঘড়িতে মোট 12টা ঘর আছে, 12 ঘরে কিন্তু 360 ডিগ্রি। 360কে 12 দ্বারা ভাগ করলে 30 আসে। অথবা 12টা থেকে 3টা, এখানে 3 ঘর আছে, এখানে কিন্তু 90 ডিগ্রি। 90কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 3 ডিগ্রি হয়। অর্থাৎ ঘড়ির এক একটা 12টা থেকে একটা, অথবা একটা থেকে দুইটা, ঠিক একেবারে দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, এগুলা প্রত্যেকটাই কত ডিগ্রি করে? 3 ডিগ্রি করে। তাহলে 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘর এবং 3 ডিগ্রি করে, তাহলে মোট হবে 120 ডিগ্রি। খুবই বেসিক জিনিস। এবং মেন্টাল এবিলিটি যেহেতু টাইম কম থাকে, অনেক সহজ জিনিসও টেস্ট করে, এখানে ডিফিকাল্ট জিনিসও থাকে। উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে গেলে কি করতে হবে? এটার অ্যান্সার আপনাদের সবার কাছ থেকে চাই। উঁচু রাস্তার, হ্যাঁ, কেউ কেউ বলেছেন 60 ডিগ্রি। না ভাইয়া 60 ডিগ্রি হবে না, 8টা থেকে 12টা, তো 8টা থেকে 12টা পর্যন্ত মোট হলো 4 ঘর। 4 ঘর 8টা থেকে 12টা, তাহলে এক একটা ঘরে 3 ডিগ্রি করে, মোট 120 ডিগ্রি। তো যাই হোক, উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়? দেখেন, প্রথমে বলা আছে উঁচু রাস্তা। কি রাস্তা? উঁচু রাস্তা। পাদদেশ থেকে মানে নিচ থেকে উঠবেন। তাহলে আপনি চিন্তা করেন, কল্পনার চোখ দিয়ে উঠেন, এখানে বসেই উঠেন। এখন যে অবস্থা আছেন সেখানে কল্পনার চোখে উঠে যান কয়েকবার। প্রথমে কি করলেন? উঠছেন, প্রথমে কি করলেন? আপনি হাঁটুটা ভাঁজ করলেন, আপনি গোড়ালি উঁচু করলেন। গোড়ালি উঁচু করতে গিয়ে আপনি হাঁটুটা ভাঁজ করে ফেলেন। তার মানে গোড়ালি উঁচু করলেন, এটার থেকে ইউরেকা পেয়েছি বলে গ অ্যান্সার করে দিলে হবে না। তারপর হাঁটু ভাঁজ করলেন, এটা কারো আগে চোখে বললে অ্যান্সার করলে হবে না। এটা সামনের দিকে ঝুঁকে, হ্যাঁ, নিচ থেকে উপরে উঠতে গেলে মানুষ সামনের দিকেই ঝুঁকে। নিচ থেকে উপরে উঠতে গেলে তো মানুষ সামনের দিকে ঝুঁকে উঠতে হয়। কেন? ওই যে ইনার্সিয়াটাকে আনার জন্য আর কি, একটু সামনের দিকে। আর যদি উপর থেকে নিচে নামে, তাহলে আবার ইনার্সিয়াটাকে একটু মানে ইয়ে করার জন্য, উল্টা দিকে চলার জন্য, সে নিজেকে স্থির রাখার জন্য সে একটু পিছনের দিকে, তখন বুক চিতিয়ে হাঁটে। অর্থাৎ নিচ থেকে উপরে উঠতে গেলে দেখবেন উপরে ওঠার সময় মানুষ একটু ঝুঁকে ঝুঁকে চলে, আর উপর থেকে নিজের সময় একটু কি হয়, একটু সিনা টান টান করে বা একটু পিছনের দিকে টান হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের তো এখানে সবকটাই আমরা করিনি, রাস্তার নিচে থেকে আমরা উপরে উঠতে গেছি। এটা শুধু রাস্তার পাদদেশ হতে কেন, উঁচু রাস্তার পাদদেশ থেকে উপরে উঠতে কেন, এটা সিঁড়ি দিয়ে উঠার ক্ষেত্রে আমরা সেটা করি। আমরা প্রথম গোড়ালি উঁচু করি, উঁচু করতে গিয়ে আমরা হাঁটু ভাঁজ করি, এরপরে আমরা সামনের দিকে ঝুঁকি। প্রত্যেকটা করতে হয়। তার মানে আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সবগুলো। অ্যান্সার হবে ঘ। অ্যান্সার হবে ঘ। তাহলে আমি এটা মনে রাখবো যে আমি এখনই দেখি আমি ঠিক করে দিতে পারি কিনা। আমি এখনই দেখি, একজন বলেছেন একদম শেষ অপশনটা দেখতে পাচ্ছেন না। লেটস সি আমি এখন এটা পারি কিনা। আচ্ছা, আমি যদি ইয়ে করি, এখানে আমি ডিসকার্ড করব, এখানে আমি দেখি একটু এটাকে উপর দিলাম, আশা করি দেখবেন। আমি সেট করলাম, আমি আবার গেলাম আমি স্লাইড শোতে, আশা করি আপনারা এখন দেখতে পাচ্ছেন। তাহলে উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়? তাহলে আমরা পেয়েছি সবগুলোই করতে হয়, সবগুলোই করতে হয়। তার মানে আমাদের অ্যান্সার হলো ঘ। এবং আমি সাথে এই স্লাইডটা শেষ করলাম, ছাড়লাম। এরপরে আসেন দেখি আমরা মেন্টাল এবিলিটির আরো কিছু প্রশ্নের সমাধান করে ফেলি। মেন্টাল এবিলিটির আরো কিছু প্রশ্নের সমাধান করে ফেলি। তাহলে আমাদের কতক্ষণ সময় নিয়েছি? আমরা 8:30 থেকে যদি শুরু করে থাকি, তাহলে মোটামুটি 10টা পর্যন্ত। তাহলে আমি আর বেশি দূর দেখি, দ্রুত একটু সলভ করি। আমাদের প্রথম প্রশ্ন,
র্যাপিস অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচে কোনটি পাওয়া যায়? র্যাপিস শব্দটা দেখেন, র্যাপিস, ভালো করে তাকান, শব্দটা হলো র্যাপিস, ভালো করে তাকান। তাহলে আপনি একটু উল্টাপাল্টা করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। তাহলে র্যাপিস, পিস, র্যাপিস, এই দুইটা নিয়ে নেন। প্যারিস, প্যারিস, প্যারিস যেন কিসের নাম? প্যারিস কি একটা মহাসাগর, একটা দেশ, একটা প্রাণী? শুনেছেন কখন? না, প্যারিস হলো আসলে একটা শহরের নাম, ফ্রান্সের শহর। লয়াল যদি জাওয়াজ হিসেবে কোডেড হয় তাহলে প্রনকে কিভাবে করতে হবে? লয়াল, লয়াল। তাহলে দেখেন কি হলো লয়াল, লয়াল আমি লিখলাম লয়াল, যদিও লেখা আছে, এরপরে নিচে লিখলাম জাওয়াজ, জাওয়াজ কি হবে? এখন লয়াল জাওয়াজ হয়েছে, তাহলে এখানে কিছু জিনিস দেখেন, ও কিন্তু এলটা দিন, তাহলে ও কিন্তু রয়ে গেল, এ কিন্তু রয়ে গেল। তার মানে কি দেখলাম? এক ঘর এক ঘর, বলতে পারি এক ঘর এক ঘর কিন্তু চেঞ্জ হয়নি, অথবা বলতে পারি ভাওয়াল গুলো চেঞ্জ হয়নি, শুধু কনসোনেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, কনসোনেন্ট গুলো চেঞ্জ হচ্ছে বলাই ভালো। তাহলে ভাওয়াল গুলো কিন্তু চেঞ্জ হয়নি, তাহলে এটা আমরা দেখলাম। ঠিক একই ভাবে আমরা এখন এই আদলে করব প্রন, প্রন, প্রন কি হবে? প্রন, আচ্ছা, তাহলে প্রন, তাহলে এখন ও এবং আমরা বলবো লয়াল যদি জাওয়াজ হয় তাহলে আমাদের প্রোনটা কি হবে? আমরা কি বলবো? আমরা বলবো সেকেন্ডটা চেঞ্জ হয়, কনসোনেন্ট ভাওয়াল না, এক ঘর এক ঘর পরে চেঞ্জ হয়নি, এভাবে আমরা বলবো। কারণ দেখেন এখানে প্রোনের মধ্যে যে ও আছে ও কিন্তু কোথাও নাই, তার মানে আমরা এখন কোশ্চেন অনুসারে আমরা ধরবো যেখানে এক ঘর চেঞ্জ হবে আরেক ঘর চেঞ্জ হবে না। আচ্ছা, প্রথম ঘর তো চেঞ্জ হবে, প্রথম ঘর তাহলে কেমনে চেঞ্জ হবে? এ প্রোনের পি। এবার দেখেন এলটা কেমনে চেঞ্জ হয়েছে? এল, তাহলে এলটা জে হয়েছে, সামনে গেল নাকি পিছনে? আই জে কে এল, কে এল, জে কে এল, তার মানে কে পার হয়ে যেতে চলে আসছে, তার মানে দুই ঘর, আমরা বলতে পারি দুই ঘর, এক ঘর গেলে কেতে পিছনের দিকে গেছে, তাহলে পি, তাহলে এম এন ও পি, এম এন এন ও পি, তার মানে পি হয়ে যাবে কি? পি হয়ে যাবে এন, পি হয়ে যাবে কি? পি হয়ে যাবে এন। তারপর আটটা ঠিক থাকবে, তারপর ওটা চেঞ্জ হবে, ওটা যদি চেঞ্জ হয় এম এন ও পি, এম এন ও পি, তার মানে দুই ঘর আগে, এক ঘর আগে গেলে এন, তারপর এম, তার মানে এটা পেয়ে গেলে এন, এন, তাহলে কি হলো? আই জে কে এল এম এন, এল এম এন, তার মানে এখানে কি থাকবে? আই জে কে এল এম এন, তার মানে এখানে এল থাকবে। ও, এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না, এক ঘরে ঘর, এটা ফিক্সড, এটা ফিক্সড। এবার আসেন ই, ইতে কি হবে? চেঞ্জ হবে, কোথায় যাবে? দুই ঘর আগে, তাহলে এক ঘর আগে ডি, তাহলে সি, তাহলে আমাদের কি হবে? এনআর এমএনসি, এনআর এমএনসি কোথায় আছে? এমএনসি 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 আছে ডি তে, এনআর এমএনসি। তাহলে এনআর, ভেরি গুড, আপনারা অনেকে কারেক্ট অ্যান্সার করেছেন, আমাদের অ্যান্সার হবে এনআর এমএনসি। ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। এরপরে ট্রেনের অঙ্ক, ট্রেন, তাহলে ট্রেনের অঙ্ক, তাহলে ট্রেনের অঙ্ক আমরা তার আগে এটা একটু ক্লিন করে নিই, ইরেজ করলাম সব। এবার এখানে ট্রেন, ট্রেন বলেছে এখানে, এটা যদি 9 এর 7 to 6 হয় তাহলে তারিন কি হবে? তারিন, তাহলে এখান থেকে মিলান, টি হলো 9, আর হলো 8, তারপর এ মান হলো 7, তারপর ইন মান তো দেখেন, তাহলে ইনটা আগে খোঁজেন, ইন কিন্তু এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2 6 কিন্তু থাকবেই, 2 6 যেগুলা নাই সেগুলা বাদ, 2 6 কিন্তু থাকবেই, ইনের 2 6 মিলালাম, এখন এই দুইটা 3 6 আছে, এবার মিলান, এটা তো আগের তাই, এটা তো এটা 9 7, আচ্ছা এখন এটা মিলাতে হবে, 6 2 মিলে গেছে, তাহলে তারিন 9 দিয়ে কিন্তু শুরু হবে, ঠিক আছে, আর এ আর মানে আর এ যেটা ছিল সেটা কিন্তু এ আর হয়ে গেছে, তার মানে 87 হবে 78, তাহলে 78, তাহলে 9 7 8 6 2, 9 7 8 2 6 হয়ে গেছে, আমাদের কি লাগবে? আমাদের তো 2 6 লাগবে, তাহলে 6 2 তো হবে না, এটা তো আগেই বাদ দিয়েছে আসলে, তাহলে অ্যান্সার এটা, তাহলে আমাদের অ্যান্সার হবে
বি, ভেরি গুড, অনেকে কারেক্ট অ্যান্সার করেছেন, ওয়েল ডান। তাহলে আমাদের অ্যান্সার হবে বি। নাম্বার 4, আমরা বলেছি গিভ দা সিরিয়াল অর অর্ডার। আসলে যে কোনো একটা দিলে হতো, সিরিয়াল অর্ডার দুইটা দেওয়ার দরকার। সিরিয়াল মানে অর্ডার মানে এখানে ক্রম, তাহলে সিরিয়াল অথবা অর্ডার যে কোনো একটা দিলেই হতো। তারপরে পিএসসি দুইটা দিয়েছে। give the serial or order in which the following word will come last in the dictionary. ডিকশনারিতে কোনটা লাস্টে আসবে, লাস্টে, তাহলে ডিকশনারি অর্ডার করতে হবে। তাহলে ডিকশনারিতে কিভাবে থাকে একটা শব্দগুলো কিভাবে সাজানো থাকে, এটা বলে অ্যালফাবেটিক অর্ডার, মানে অ্যালফাবেটের ক্রম অনুসারে। তাহলে অ্যালফাবেটের ক্রমটা কেমন, যেমন এখানে সবগুলো বি দিয়ে শুরু, তাহলে আমরা বিটা লিখে ফেললাম আগে, সবগুলা বি, বি এর ঘরে থাকবে। তারপরে এরপরে আমরা বি, সবগুলা বি। এরপর আছে ই এ, সবগুলাতে কমন, ই এ, ই এ, ই এ, ই এ এবং ই এ, তাহলে বিই এ। এরপর হলো একটা হলো বিই এর আগে, দেখেন বিই এর আগে বিই, বিই এ, বিই এ, এরপরে বিই জি আছে একটা। তাহলে এই যে এখানে গিয়ে কিন্তু শেষটা কিন্তু জিটা পরে চলে গেল, তাহলে বিই এর ওলাটা আগে থাকবে, আগে এ ওলাটা থাকবে, তারপর এই বিই এ, বিই এ যে তিনটা আছে সেই তিনটা কিন্তু আগে চলে গেল, তারপর বিগিন হলো সবার শেষে। আমাদের অ্যান্সার হলো কিন্তু ডি। বাকিগুলোর অর্ডার আপনারা বের করে ফেলবেন। যেমন আমি যদি একটু হিন্ট দিতে চাই, তাহলে এটা তো সবার লাস্টে, হলো 4 নাম্বার যে চলে আসলো, তাহলে বাকিগুলোর মধ্যে এখন দেখেন এই দুটো হলো ইউ, এই দুটো হলো ইউ, এটা হলো টি, তার মানে টিটা কিন্তু আগে চলে গেল, তার মানে এটা কিন্তু 1 নাম্বারে চলে গেল। তারপর হলো এবার টি এর পরে দেখেন এটা কিন্তু ওয়াই, এটা কিন্তু আই, তার মানে এটা কিন্তু 2 নাম্বারে চলে গেল, আর এটা কিন্তু 3 নাম্বারে চলে গেল। আমি সবগুলোর অর্ডার মোটামুটি করে ফেলেছি, ভেরি গুড, আমাদের অ্যান্সার হবে ডি। তাহলে এরপর নাম্বার 5, হোয়াট লেটার ইন দ্য ওয়ার্ড সুপারফ্লুয়াস is the same number in the word as it is in the alphabet? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, দ্রুত দেখি আপনারা সবাই অ্যান্সার করে ফেলেন। বলা হচ্ছে সুপারফ্লুয়াস শব্দের কোন লেটারটা অ্যালফাবেটের মধ্যে যে পজিশন আছে, প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। অ্যালফাবেটের মধ্যে যেই পজিশনে আছে, আমাদের এখানেও তততম পজিশন আছে। তাহলে আগে এখানকার পজিশন দেখি, অ্যালফাবেটের পজিশনটা পরে। আগে এখানে আমি জাস্ট একটা র্যান্ডম দাগ দিলাম, আরেকটা দিলাম, আমার কলমের কালি আছে কিনা সেটা দেখার জন্য। তাহলে সুপারফ্লুয়াস এসটা হলো 1 নাম্বার, এ পড়লো, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার, এটা হলো 6 নাম্বার, এটা হলো 7 নাম্বার। আচ্ছা অনেক লিখছি, আর লিখতে পারবো না। এস কি 1 নাম্বারে? মোটেই না, এস তো অ্যান্সারও নাই, লাগবে না। ইউ কি 2 নাম্বারে? মোটেই না, এখানে 2 নাম্বারে, কিন্তু অ্যালফাবেটে তো সে অনেক পিছনে, তার মানে ডিও বাদ, এই ডি বাদ গেল। তারপর পি তো, পি কি 3 নাম্বার? পি তো অ্যান্সারই নাই, চেক করে লাভ নেই। ই কি 4 নাম্বারে? না, ই অ্যান্সার নাই, চেক করে লাভ নেই। আর কি 5 নাম্বারে? আর তো ভাই অনেক পিছনে, এটার কোনো বেল নাই। তারপর হলো এল তো অনেক পরে, এল কি 7 নাম্বারে? না ভাই, এল তো 7 নাম্বারে না। তাহলে আমরা নিশ্চিত এফ টার গুণে দেখেন, এখানেও 6 নাম্বারে আছে, এবং সে অ্যালফাবেটের মধ্যেও কিন্তু এ বি সি ডি ই এফ 6 নাম্বারে আছে। এরপরে ইফ 1394 ইজ অ্যাসিড, 1394 ইজ অ্যাসিড, তাহলে 4916 কত? 4916। তার মানে এখানে দেখেন 1394, 1 মানে হলো 1394, এভাবে যদি গণেন তাহলে এ 1 মানে তো এ বলেছে, এটা হলো এ, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো এটা হলো, এটা বি না, এটা সি, এটা সি। তারপর 9 মানে হলো আই, তাহলে আই, এইটা 4 মানে হলো ডি। তার মানে এটা আর কিছুই না, আপনি দেখেন অ্যালফাবেটের পজিশন অনুসারে নাম্বারটা দিয়েছে, কোডটা তৈরি করেছে। তাহলে 4 মানে কি হবে? ডি। 5 মানে কি হবে? গুণে দেখেন ই। 1 মানে কি হবে? এ, 1 মানে হবে এ। আর আমাদের আছে এরপরে কত? এরপরে আছে 6, 6 মানে কি হবে বলেন তো দেখি দ্রুত? এফ, ডি মানে বধির, বধির যে কানে শুনে না, কালা, কানে কালা। তাহলে অ্যান্সার হবে 6 এর অ্যান্সার হবে ডি। তাহলে আমরা মোটামুটি তো ক্লাস করলাম, এখন আপনারা এগুলা হোমওয়ার্ক হিসেবে নিয়ে নেন, এগুলো তো আপনারা হোমওয়ার্ক হিসেবে নিয়ে নেন।
স্লাইডটা থাকুক আপনাদের কাছে। এটা অবশ্য আপনার কাছে শীট তো আছে, এগুলো আমি শীট থেকে নিয়েছি। আর যেগুলো শীটের বাইরে থেকে সেগুলো আমি কিছু নিয়েছি, কিন্তু শীট থেকে নিয়েছি। এগুলো শীটে আছে সবগুলো। আপনারা চাইলে দ্রুত আপনারা স্লাইডগুলো নিয়ে নিতে পারেন, যারা বিশেষ করে ফ্রি ক্লাস, মানে কি বলে আপনারা, মানে ওই যে অল্প মানে সামান্য কিছু টাকা দিয়ে নামমাই মাত্র কি দিয়ে রেজিস্ট্রেশন করে একটা ফর্মালিটি আমরা রেখেছি। তো এটা রেজিস্ট্রেশন করলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর যদি নাও করেন তারপরে আলহামদুলিল্লাহ। কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য আমরা উৎসাহিত করব। তো আপনার জন্য স্লাইডগুলো আমরা কথা দিয়েছি যে সবাই পাবেন, তাহলে এখানে নেন। এই হলো আমাদের আজকের ক্লাসের স্লাইড। মোটামুটি আমাদের মেন্টাল অ্যাবিলিটির আলোচনা, এটা আমাদের মূল আলোচনা এখানে শেষ। তবে এখন কথা হলো আমরা একটু পর্যালোচনা করি খুব সংক্ষেপে। মানসিক দক্ষতার প্রশ্নগুলো কি কঠিন নাকি সহজ? এই প্রশ্ন আমরা আগে একবার করেছি, কিন্তু উত্তর একটাই ভাই, এটা সহজ কঠিন আসল কথা না। আসল কথা হলো পরীক্ষার অব্যর্থ প্রস্তুতি, অব্যর্থ প্রস্তুতি। আপনি এখানে ভালো করলেন, খুব সহজ লাগছে, এই জন্য আপনি একটু মানে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। এখানে সহজ প্রশ্ন হতে পারে, কঠিন প্রশ্ন হতে পারে, এখানে একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। এবং সিনসিয়ারলি, হ্যাঁ সিনসিয়ারলি, আব্রাহাম লিঙ্কনের মতো মানুষও বলেছেন, যদি আমাকে কি করলাম, আমাকে মোটামুটি কথা, আমার হয়তো ওয়ার্ড গুলো চেঞ্জ হয়ে যাবে, উনি হয়তো মানে মূল কথার থিম হলো এরকম, আমাকে যদি 1 ঘন্টা সময় দেওয়া হয় একটা গাছ কাটার জন্য, তার মধ্যে আমি অন্তত বেশিরভাগ সময় অন্তত মনে করেন 40 মিনিট বা 50 মিনিট ব্যয় করবো শুধু আমার কুঠার ধার দিতে, মানে শুরুতে গাছ কাটতে লেগে যাব না। তার মানে প্রস্তুতিকে কত বড়, মানে আব্রাহাম লিঙ্কনের মতো মানুষ চিন্তা করেন প্রস্তুতির উপর কেমন জোর দিচ্ছেন। আব্রাহাম লিঙ্কন কে আপনারা তো জানেনই। তো বিদায়ের আগে আবার মনে করে দিতে চাই, আসেন মায়া ছড়ায়, মায়া দিয়ে সমাজ গড়ি। আমাদের চারপাশে মায়া ছড়ায়, মানুষের সাথে আমাদের কনফ্লিক্ট হবে, আমাদের বিভিন্ন কিছু হবে, তারপরেও আমরা আমাদের যেন মানুষের প্রতি যে ভালোবাসা, ভালোবাসা যেন আমরা আমাদের সবসময় থাকে। হ্যাঁ, এমনকি অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন অনেক সময় কি করা হয়, অনেক সময় মানুষকে শাস্তি দিতে হয়, কিন্তু তারপরে যেন আমরা ভালোবাসাকে যেন আমরা না বলি। ওই যে একটা কথা আছে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে সমান আঘাতে, শ্রেষ্ঠ সে বিচার। তো এই মায়া ভালোবাসা যেন আমাদের মধ্যে থাকে। আমরা সমাজ যদি গড়তে চাই, আমাদের দেশকে যদি আমার একটা আসলেই যদি, এখনো আমাদের দেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো, তারপর যদি আমরা আরো ভালো করতে চাই, তাহলে আমাদের এই মায়ার সমাজ গড়তে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখি, এই প্যান্ডেমিকের সময়ে আমাদের মানসিক দূরত্ব সবসময় থাকবে, কিন্তু শারীরিক দূরত্ব যেন আমাদের সবসময় আমরা বজায় রাখি, অন্তত 6 ফিট, না পারলেও কমপক্ষে 3 ফিট, কাছে বসবো না, দূরে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি অনেক মানে সচেতন মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আদারওয়াইজ সচেতন শিক্ষিত, কিন্তু দূরত্ব বজায় রাখতে দেখি না, এটা এই সিজনে ঠিক না। আমরা অবশ্যই সাবান দিয়ে হাত ধুই আমরা, এবং মাস্ক পরি। যেখানে আপনার দরজায় এসে কে যদি করা নাড়ে, প্লিজ দরজার আশপাশে মাস্কের একটা প্যাকেট রেখে দেন, এবং সেখানে আপনি পরিষ্কার হাতে মাস্কটা পরে তারপর দরজা খুলেন এবং তার সাথে দূরত্ব বজায় রেখে কথা বলেন। হ্যাঁ, এটাই। তো যাই হোক, আমার সাথে এত দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদের এই তরুণ প্রাণের সাথে আমি আমার এই সন্ধ্যাটা খুব সুন্দর উপভোগ করলাম, অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে। মেরিট স্কাই, অনেক ধন্যবাদ, আপনি সুন্দর একটা ছবি দিয়েছেন মাস্ক পরা, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের সাথে আমি আসলে সময়টা অনেক এনজয় করেছি। আসুন মায়া ছড়াই এবং জ্ঞানগুলা বিতরণ করি, জ্ঞানকে বিতরণ করি, জ্ঞানকে ছড়িয়ে দিই, আমাদের সবার জন্য জীবনকে সহজ করে দিই। আবারও ধন্যবাদ এবং অভিনন্দন, সালাম, শুভেচ্ছা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।